কারো যদি বিসিএস অ্যাপ্লাই করতে গিয়ে কোনো সমস্যা হয় আমাকে জানিও, কেমন? আর ক্যারিয়ার চয়েস সম্পর্কে, অ্যাপ্লাই করার আগে ভালোভাবে ক্যারিয়ার চয়েস ভেবে চিন্তে পরে সিদ্ধান্ত নিয়ে পরে অ্যাপ্লাই করো। আমার ক্যারিয়ার চয়েসের একটা ভিডিও আছে, একটা না একাধিক ভিডিও আছে, দেখে পরে অ্যাপ্লাই করো, সিদ্ধান্ত নিও। কারো যদি মনে হয় যে ভিডিওটা জানি না, আমাকে নক দিও, অথবা গ্রুপে লিখো, গ্রুপের অনেকেই ভিডিওটা জানে, ক্যারিয়ার চয়েসের ভিডিওটা দেখেছে অবশ্যই। গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিলে সবাই জানতে পারবা। এটা দেখে পরে অ্যাপ্লাই করো। আর কিভাবে অ্যাপ্লাই করতে হয় নিজে নিজে, এটা ইউটিউবে আপলোড করেছিলাম, কিন্তু ইউটিউব থেকে এটাকে ব্লক করে দিয়েছে। কারণ হচ্ছে ওখানে তকির উম, একটা ডেমো অ্যাপ্লিকেশন করে দেখিয়েছিলাম। তকির কথা মনে আছে? আমাদের গ্রুপের যে শীটের কাজগুলো যে করতো। তকির জি চাকরি স্যার। হয়েছে টিএমএসএস এ, সে চলে গেছে। তো হোয়াট এভার, এখন ওই তকির ফোন নাম্বার শো করেছিলাম অ্যাপ্লাই করার সময়, দিয়ে দেখ ইনপুট দিয়ে দেখিয়েছিলাম। এটা শো করানোর কারণে ইউটিউব এটাকে, আমার ভিডিওটাকে ব্লক করে দিয়েছে। বলেছে কারো পার্সোনাল ক্রেডেনশিয়ালস শো করেছেন, এই জন্য কপিরাইট লঙ্ঘন হয়েছে। কিন্তু তোকে যে আমার লোক, এটার ইউটিউব ধরতে পারে নাই। ওরা মনে করছে আমি তৃতীয় কোনো ব্যক্তির ফোন নাম্বার চুরি করে আহ, ইউটিউবে আপলোড দিয়ে দিছি। কিন্তু ফেসবুকে আছে, ফেসবুক গ্রুপে আছে, আমার টাইম লাইনেও আছে। তো কেউ চাইলে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, তাহলে সেটা দেখে দেখে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে। নিজে নিজে অ্যাপ্লাই করাটা কিন্তু খুব ভালো। কারণ কম্পিউটারের দোকানে যখন তুমি অ্যাপ্লাই করবা, অনেকে আমার কাছে ফিডব্যাক চায়, আমার কোর্সের বাইরের স্টুডেন্টরা অনেকে চায়, বলে যে স্যার আমি অ্যাপ্লাই করতে গেছিলাম, অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করার পরে দেখি নামের ওই বানান ভুল, অমুক জায়গায় তাকে এথনিক মাইনরিটি কোটা দিয়ে রাখছে। চিন্তা করেন, তার অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল, তাকে এথনিক মাইনরিটি কোটা দিয়ে রাখছে। তাহলে এখন এটা কিন্তু ভুল তথ্য। মানে কিছু সার্কুলারটা ভালো করে পড়ে দেখবেন, সেখানে বলে যে সাবস্টেন্টিভ ত্রুটি ধরা পড়লে আবেদন বাতিল। সাবস্টেন্টিভ ত্রুটি মানে হচ্ছে মেজর মিস্টেক, যেটাকে একেবারে তথ্য জালিয়াতির পর্যায়ে পড়ে, সেটার জন্য আবেদন তো বাতিল হবে হবে, ইভেন আপনার বিরুদ্ধে মামলাও করতে পারবে বিপিএসসি যদি ধরা পড়ে। ভাই ভাই গেলে তখন এটা মেজর হয়ে দাঁড়াবে, তারা ধরবে আপনাকে ভুল তথ্য দিলে। সো এই জন্য আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করবেন কম্পিউটার দেখে দেখে। তো যেটা আপনারা পারেন না অ্যাপ্লাই করার সময়, সেটা হচ্ছে ছবি আর সিগনেচার এই 300 300 পিক্সেল, 380 পিক্সেলে কনভার্ট করে পরে যে আপলোড করাটা, এইটা আপনারা পারেন না। শুধু এইটুকুর জন্য আপনারা দেখা যায় কম্পিউটার দোকানে চলে যান। তো দোকানদার কখনোই আপনার চেয়ে বেশি মনোযোগ দিয়ে মানে বানানগুলো লিখবে না। তাদের তারা আছে, তারা 20 মিনিটে একটা আবেদন শেষ করতে চায়, 10 মিনিটেও করে ফেলে ওরা। কিন্তু আপনি সময় নিয়ে 1 ঘন্টা সময় নিয়ে অ্যাপ্লাই করবেন, তাড়াহুড়া করবেন না। আর কিভাবে ভিডিও আর ছবি আর সিগনেচার এডিট করতে হয়, এটা আমি ওই ভিডিওতে দিয়ে রেখেছি। খুব ইজি, খুব ইজি, যে কোনো নর্মাল কম্পিউটারে আপনার এটা পারবেন। কোনো অ্যাপস লাগবে না, কোনো সফটওয়্যার লাগবে না, কিচ্ছু লাগবে না। পেইন্ট নামে একটা সফটওয়্যার আছে, এটা সব কম্পিউটারে বাই ডিফল্ট থাকে। আর কেউ যদি ফটোশপ টোটোশপ পারেন, বেটার, দরকার নাই। পেইন্ট দিয়েই নর্মাল রেজলিউশনটা ঠিক করা যায়, পিক্সেলটা ঠিক করা যায়। একটু ভিডিওটা দেখে নিন, কেউ না পারলে আমাকে ইনবক্সে বললেন, আমি দিয়ে দিব। তো ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমরা তড়িৎ ক্লাস পড়বো, বিজ্ঞান ক্লাস। আমরা শেষ দিকে আছি বিজ্ঞানের। তো বলেছে তড়িৎ কি? তড়িৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ইংলিশ হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি নামটা এসেছে ইলেকট্রন থেকে। আমরা জানি পদার্থের 3টি মৌলিক কণিকার একটি হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন যখন কোনো পদার্থের মধ্যে সঞ্চিত হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় স্থির তড়িৎ। দেখেন, তড়িতের ক্লাসিফিকেশন আছে দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা চল তড়িৎ। ইলেকট্রন যখন কোনো পদার্থের মধ্যে জমে থাকে সেটাকে স্থির তড়িৎ বলে। আর ইলেকট্রন যখন কোনো পদার্থের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন সেটাকে চলতড়িৎ বলে। ইলেকট্রনের প্রবাহকে বলা হয় কারেন্ট, কারেন্ট অফ ইলেকট্রিসিটি, কারেন্ট অফ ইলেকট্রন। আমরা ছোটবেলায় বলতাম কারেন্ট চলে গেছে, এটা ভুল। আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু আমরা ছোটবেলায় বলতাম কারেন্ট চলে গেছে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে আংশিক সত্য। কিসের কারেন্ট চলে গেছে? ইলেকট্রনের কারেন্ট চলে গেছে, এটা মিন করতাম আর কি আমরা। কারেন্ট শব্দটার ওর সাথে ইলেকট্রিসিটির কোনো সম্পর্ক নাই। কারেন্ট শব্দটার নর্মাল আভিধানিক ইংলিশ শব্দ অর্থ হচ্ছে, বঙ্গানুবাদ হচ্ছে স্রোত। সেটা নদীর স্রোত হতে পারে, ভেড়ার দলের স্রোত হতে পারে, আবার ইলেকট্রনের স্রোত হতে পারে। ইলেকট্রনের স্রোতটাকে ইলেকট্রিসিটি বলা হয়। তো ছোটবেলায় আমরা দেখেছিলাম, বা 6 7 এর সাধারণ বিজ্ঞান বই আমরা পড়েছিলাম, যে শীতের দিনে, শীতকালে যখন আপনি প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ান, তখন পটপট শব্দ হয়, চুলের মধ্যে আঁকড়ে ধরে। আবার চুল আঁচড়ানোর পরে সেই
ইয়েটা, সেই চিরুনিটাকে যদি আপনি ছোট ছোট কাগজের টুকরার উপরে আকর্ষণ করেন, উপরে ধরেন, দেখবেন চুম্বকের মতো টান দিয়ে তুলে ফেলছে। মানে মনে হবে যেন চিরুনিটা চুম্বক হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি না, এখানে কোনো চুম্বকত্ব নাই। এখানে চিরুনিটার মধ্যে স্থির তড়িৎ সঞ্চিত হয়েছে। পদার্থের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এরকম কিছু মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন দুইটা পদার্থকে স্পর্শ করানো হবে বা ঘষা হবে একসঙ্গে, তখন একটা থেকে আরেকটাতে ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাবে। তো ইলেকট্রন যখন ট্রান্সফার হয়ে যায়, তখন যেই পদার্থ থেকে ইলেকট্রন চলে গেল, ইলেকট্রনের ঘাটতি যার হয়ে গেল, সে ধনাত্মক আয়ন হয়ে যায়, পজিটিভ চার্জ তার মধ্যে সঞ্চিত হয়ে যায়। এটাই স্থির তড়িৎ। আবার যেই পদার্থটার ভিতরে ইলেকট্রন চলে গেল, সে নিজে ইলেকট্রন, নিজে ইলেকট্রন যেহেতু নিজে ঋণাত্মক আধান, আর ওই পদার্থটার ইলেকট্রন গেইন করেছে, যার কারণে সে নিজে ঋণাত্মক আধানে চার্জিত হয়ে যায়। তার মানে দুইটা পদার্থ বিপরীত চার্জে চার্জিত হয়ে যায়। এখন এই চিরুনিটা যখন একটা আধান পেয়ে গেল, আইদার পজিটিভ অর নেগেটিভ, তখন সেই চিরুনিটা কি হবে? এই কাগজের মধ্যে ধরলে সে কাগজের টুকরাকে আকর্ষণ করবে। তো মনে হবে চুম্বক, আসলে এখানে চুম্বকত্বের কোনো বিষয় নাই। আমরা জানি যে প্লাস্টিক, চিরুনি প্লাস্টিক, সে তো তড়িৎ পরিবহনই করে না। আর যে তড়িৎ পরিবহন করে না তার মধ্যে তো চুম্বকত্ব আসার কোনো সুযোগই নাই। চৌম্বক পদার্থ সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। আর এখানে যে আকর্ষণটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলা হয়। এই যে চলতড়িৎ, স্থির তড়িৎ শব্দটা আছে না, এই স্থির তড়িৎ শব্দটার ইংলিশ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র, গোল লিফ ইলেকট্রোস্কোপ। লিফ শব্দের অর্থ হচ্ছে পাতা, গোল লিফ মানে স্বর্ণপাত, আর ইলেকট্রোস্কোপ মানে ইলেকট্রনকে দেখা যায় এরকম। আসলে চোখে দেখা যায় না। এই যে তড়িৎ বীক্ষণ নামটা দেওয়া হয়েছে, আসলে এটা তড়িৎ বীক্ষণ বলতে চোখে দেখা যায় না, বাট তড়িৎ বীক্ষণ দিয়ে বোঝানো হয়েছে তড়িৎ পরিমাপন যন্ত্র। হুম, নাম দিয়েছে বিজ্ঞানীরা একটু মজা করে বীক্ষণ নাম দিয়েছে, কিন্তু আসলে এটা আহ, বীক্ষণ করা যায় না, অনুধাবন করা যায় যে হ্যাঁ এখানে ইলেকট্রিসিটি আছে নাকি নাই। তো এটার থিওরিটা কি, ঘটনাটা কি, এখানে কি ঘটে অ্যাকচুয়ালি? আচ্ছা, তার আগে একটু রিডিং পড়ি। আমরা বলেছি আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায়। বিসিএস পরীক্ষা আসছিল, স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে কি নির্ণয় করা যায় না? ওইখানে একটা অপশনে ছিল পরিমাণ। হ্যাঁ, তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে কতটুকু চার্জ আছে সেটা বের করা যায় না। অনলি আছে কিনা, এটাকে অস্তিত্ব বলা হয়। চার্জ আছে নাকি নাই এটা পরিমাপ করা যায়। আর কি ধরনের চার্জ আছে সেটা পরিমাপ করা যায়, পজিটিভ না নেগেটিভ, এটা চার্জ, এটা আবিষ্কার করা যায়। কিন্তু কি পরিমাণ চার্জ আছে সেটা বের করতে গেলে আমার অন্য যন্ত্র লাগবে। ঠিক আছে। বেনেট নামক একজন ধর্মযাজক, তিনি এই তড়িৎ বীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন। বানানটা ভুল হয়েছে, তড়িৎ লেখা হয়ে গেছে, তড়িৎ বীক্ষণ হবে। হুম। আর এই যে ত দেওয়াতে সমস্যা নাই, কারণ খণ্ড তো আর তো একই জিনিস, দুইটার উচ্চারণই ত, দুইটাই এক প্রকার ত। আমার ফন্টটা সাপোর্ট করছে না, একটু সময় নিলে হয়তো পারবো, দরকার নাই ক্লাসের মধ্যে ফন্ট ঠিক করতে গিয়ে টাইম ওয়েস্ট করার। বানানটা ঠিক করে দিলাম। শিক্ষণ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? বীক্ষণ মানে দেখা, কিন্তু এখানে বীক্ষণ মানে আমি দেখছি না। এখানে বীক্ষণ নামটা একটা সাহিত্যিক নাম দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে অবজার্ভ করা, অনুধাবন করা। এটা যদি এটাকে তড়িৎ বীক্ষণ যন্ত্রের যে তড়িৎ তড়িতানুধাবন যন্ত্র যদি বলা হইতো, তাহলে বেশি গ্রামাটিক্যালি কারেক্ট হইতো। নিপুণ স্যার থাকলে আরো ভালোভাবে বোঝাইতে পারতো, বাংলার টিচার। যাই হোক, আমরা এগিয়ে যাই। আমাদের 48 ব্যাচের স্টুডেন্ট কেউ আছেন নাকি, নতুন ব্যাচের স্টুডেন্ট? একটু হ্যান্ড রেজ করেন অথবা আনমিউট করে নামগুলা বলেন, তাহলে আমি দেখতে পারবো। মুনিয়া মিম নতুন ব্যাচের না? আচ্ছা, তড়িৎ আবেশ, আবেশ জিনিসটা কি? আবেশ মানে হচ্ছে, প্রেমের ক্ষেত্রে আবেশ শব্দটা আপনারা শুনেছেন কি, যে তোমার আবেশে আমার হৃদয় উদ্বেলিত।
আবেশ মানে হচ্ছে তুমি আমার পাশে থাকলে আমার হৃদয়ে হার্টবিট বেড়ে যায়, কারণ আমি তোমার প্রেমে পড়েছি। তার মানে পাশাপাশি থেকে, হুম, পাশাপাশি সংস্পর্শ ছাড়া, টাচ করা ছাড়াই তুমি আমার পাশে থাকলেই আমার শিহরণ অনুভূতি হয়, আমাকে স্পর্শ করার দরকার নাই, এটাকে আবেশ বলা হয়। তার মানে টাচ করা ছাড়া, আমরা জানি যে এতক্ষণ যে কথাটা বললাম যে স্থির তড়িৎ বা চল তড়িৎ, এখানে টাচের দরকার ছিল। চিরুনির মধ্যে যখন চুল আঁচড়ায় তখন চিরুনি চুলকে টাচ করেছে, এই জন্য ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। কিন্তু টাচ করা ছাড়া, চুম্বক যেরকম টাচ না করে পাশাপাশি থেকে আকর্ষণ করতে পারে, এরকম তড়িৎ পাশাপাশি থেকে আবেশ ইলেকট্রিক ইন্ডাকশন মানে আবেশের মাধ্যমে এই চার্জ ট্রান্সফার হতে পারে, এটাকে বলা হয় তড়িৎ আবেশ। তড়িৎ আবেশের পাশাপাশি আরেকটা নাম আছে, শব্দ আছে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাড়িৎ চুম্বক আবেশ। সেটা আবার আরেক জিনিস। তা আমরা এটা বলেছিলাম আপনাদের কোন একটা ক্লাসে যেন, এই বিদ্যুৎ আবিষ্কারের ক্ষেত্রে বলেছিলাম যে, আচ্ছা আজকে বলবো, এই নিচে আছে বিদ্যুৎ উৎপাদন, যখন আমরা যাব তখন আমরা তাড়িৎ চুম্বক আবেশ দেখাবো। আপাতত আবেশ বলতে বোঝাই যে কোনো একটা চার্জিত বস্তুকে, এই যে আহিত মানে কি, আহত না, আহিত মানে চার্জিত, হ্যাঁ, আর বলেন চার্জিত। টাস্কিত, বলে না আমি টাস্কিত। আহিত মানে যার মধ্যে চার্জ আছে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, চার্জ আছে যে বস্তু তাকে বলা হয় আহিত বস্তু। আধান থেকে আহিত শব্দটা এসেছে। এই আহিত শব্দটা আহত থেকে আসে নাই, এটা আধান থেকে এসেছে। আধান কি? ওই যে চার্জ, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, এটাকেই বাংলায় চার্জের বাংলা শব্দ হচ্ছে আধান। আধান মানে কি? নেগেটিভ আধান মানে হচ্ছে নেগেটিভ চার্জ বস্তু, মানে কোন যার মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে তাকে ঋণাত্মক আহিত বস্তু বলা হয়। আর যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে তাকে ধনাত্মক আহিত বস্তু বলা হয়। সেই বস্তুকে অন্য কোনো তড়িৎ পরিবাহক বস্তুর কাছে যদি রাখি, লোহা তড়িৎ পরিবহনকারী, তার পাশে রেখে ওই চার্জিত বস্তুটার প্রভাবে যে পরিবাহকটা ছিল সে নিজে আহিত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সেটাকে বলা হয় তড়িতাবেশ। লোহার পাশে আমি সেই চিরুনিটাকে রাখলে, চার্জিত চিরুনিটাকে রাখলে, সেই লোহাটা চার্জিত হয়ে যাবে টাচ করা ছাড়াই, পাশে রেখে, মাঝখানে স্পেস থাকবে। এটাকে বলা হয় তড়িতাবেশ। তড়িৎ প্রাবল্য, তীব্রতা, তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য দুইটা একই জিনিস। বলা হচ্ছে আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। এই একই রকম চুম্বক ক্ষেত্রের মতোই দেখবেন, একটা চুম্বক রেখে দিলে তার 1 মিটার দূর থেকে হয়তো একটা লোহা কে আকর্ষণ করছে না, বাট যখন 1 সেন্টিমিটার দূরে কাছাকাছি নিয়ে আসবেন তখন সেই লোহাটাকে টান মারলো। তার মানে কি, 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত তার প্রভাব বিদ্যমান আছে, সেটাকে তার চুম্বক ক্ষেত্র বলে। ঠিক একই রকম, যেই দূরত্ব, যেই এরিয়া পর্যন্ত আমার তড়িৎ ক্ষেত্রটা বিরাজমান থাকে, মানে ওই যে প্লাস্টিক যে চুম্বক কাগজকে আকর্ষণ করবে যতটুকু দূরত্ব পর্যন্ত, সেই এরিয়াটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটা যেই বল অনুভব করবে তাকে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য বলে। একক হচ্ছে নিউটন পার কুলম্ব। নিউটন অবলিক মানে এটা কিন্তু অথবা না, এই যে শব্দটা এটা হচ্ছে নিউটন পার কুলম্ব। পার মানে ভাগ, ডিভাইডেড বাই, নিউটন ডিভাইডেড বাই কুলম্ব। ইংলিশে বলা হয় এন পার সি। হুম, অথবা এন সি ইনভার্স, n c⁻⁻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 ⁻
বুঝতে পেরেছেন? আরেকটা একক আছে, ভোল্ট পার মিটার। দুইটাই বলা হয়, দুইটাই সঠিক একক। লিখে দিই। এবং ভোল্ট, মিটার ছোট হাতের, এম ছোট হাতের, ভোল্ট মিটার ইনভার্স। এবং অথবা দুইটাই সঠিক। ভোল্ট পার মিটার। কে কে বুঝেন নাই? প্রশ্ন করেন।
এই কি বলে, ইউর মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস, এই জন্য তো লাইভ দেওয়া যায় নাই। শিট, এটা তো ইয়া হয় নাই দেখা যায়, আমার তো এটা মানে পেইড ভার্সনের মেয়াদ চলে গেছে দেখা যায়। তো জানতাম না, যন্ত্রণা হয়ে গেল। তাহলে তো কালকেই জুম কিনতে হবে। এটা তো আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, আপনারা আজকে একটু কষ্ট করবেন। আজকের ক্লাসটা এভাবেই নিতে হবে, 3 বার দিয়ে নিতে হবে কষ্ট করে। দুঃখিত যন্ত্রণা হওয়ার জন্য। এই জন্যই লাইভ দিতে পারছি না, বুঝতে পেরেছেন? পেইড ভার্সন চলে গেছে, মানে আমার সাবস্ক্রিপশন চলে গেছে। ঠিক লাল করে দেই। একক ধনাত্মক আধান মানেটা কি? স্থাপন করার বৈশিষ্ট্য কথাটা আসলো কেন? মনে করেন এই চিরুনিটাতে ইলেকট্রন জমা হয়ে সে নেগেটিভ চার্জ হয়ে গেছে। এখন তার চারপাশে যদি আরেকটা ইলেকট্রনকে স্থাপন করি নেগেটিভ, সেম আমরা জানি সমমানের আধান, সমমানের না, সমপ্রকৃতির আধান মানে নেগেটিভ নেগেটিভ একে অপরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী আধান একে অপরকে আকর্ষণ করে। কারণ যেহেতু এই চিরুনিটার ভিতরে ঋণাত্মক আধান সঞ্চিত হয়েছে, তার পাশে যদি আমরা একটা ইলেকট্রন রাখি, সেই ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে। আবার যদি একটা ধনাত্মক আধান তার সামনে রেখে দেই পাশে, তার এরিয়ার ভিতরে, সে এটাকে আকর্ষণ করবে। আবার চিরুনিটা যদি ধনাত্মক আধানে আহিত হয়ে থাকে, তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আরেকটা একক ধনাত্মক আধান স্থাপন করি, সে সেই ধনাত্মক আধানটাকে বিকর্ষণ করবে, সমমান হওয়ার কারণে, সমপ্রকৃতি হওয়ার কারণে বিকর্ষণ করবে। তাহলে এই একক আধানকে যদি এই এই চিরুনিটার ভিতরে যদি বেশি পরিমাণ আধান সঞ্চিত হয়ে থাকে, তাহলে তার তীব্রতা বেশি, তাহলে সেই একক ধনাত্মক আধানটাকে বেশি পরিমাণ বিকর্ষণ করবে। আর যদি তীব্রতা কম হয়ে থাকে, তাহলে কম পরিমাণ বিকর্ষণ করবে। তো এই জন্যই একক ধনাত্মক আধান কথাটা দিয়ে বলা হয়েছে। আমরা জানি যে সকল একক নির্ধারণ করার ক্ষেত্রে, হ্যাঁ, বা সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে একক শব্দটা চলে আছে। হুম। যেমন আমরা জানি যে চাপ কাকে বলা হয়, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়, তাই না? হুম, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। ঘনত্ব কাকে বলা হয়? কোন পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। মানে একক শব্দটা থাকতে হবে আমার, তা নাহলে আমি পরিমাপ করব কিভাবে? সো নির্দিষ্ট পরিমাণ, একক পরিমাণ, এক কুলম্ব আধানকে, আধানের একক হচ্ছে কুলম্ব, এক কুলম্ব আধান যদি আমি রাখি আমার ওই চিরুনির তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে সেটাকে সে যত নিউটন বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সংজ্ঞা। এই জন্যই দেখেন নিউটন পার কুলম্ব হয়েছে। পার কুলম্ব মানে কি? প্রতি কুলম্বকে সে কত নিউটন বলে আঘাত করছে, সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখন মনে করেন আমি যদি 5 কুলম্ব আধান রেখে দেই, আর এটাকে সে 20 নিউটন বলে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, তাহলে তার তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত? কেউ একজন বলেন তো। 100 যে নিউটন পার কুলম্ব। কত? আবার বলেন, কে 100। বললেন? রাফি 100 বলেছেন, হয়নি। আরেকজন বলেন। ভার্চুয়াল চকলেট স্যার রেডি। 4। ফোর স্যার ফোর ভাগ ভাগ, একক মানে কি? এক এক কুলম্বের জন্য কত সেটা আমার জানতে হবে। 5 কুলম্ব আধান রাখার কারণে আমাকে আকর্ষণ করেছে 20 নিউটন বল দিয়া। তাহলে আমি 1 কুলম্ব আধান যদি রাখতাম, তাহলে আকর্ষণটা বেশি হইতো না কম হইতো? কম হইতো। কম হইতো। যত বেশি চার্জ রাখবো তত বেশি আকর্ষণ বা বিকর্ষণ হবে, যত কম রাখবো তত কম আকর্ষণ বা বিকর্ষণ হবে। তাহলে 5 কুলম্ব আধান রাখার কারণে বিকর্ষণ করেছে 20 নিউটন বলে। তাহলে এখন আমি যখন 1 কুলম্ব আধান রাখবো, তখন 5 দিয়ে ভাগ হবে। তাহলে 20 নিউটনকে 5 দিয়ে ভাগ করলে হয় 4। তার মানে 4 নিউটন পার কুলম্ব হচ্ছে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বুঝতে পেরেছেন? সমস্যা নাই, আপনার আনসার ভুল হলেও আমি আপনাকে হাইলি এপ্রিসিয়েট করছি, কারণ আপনি অ্যাক্টিভ আছেন ক্লাসের মধ্যে, বোঝা যাচ্ছে। চেষ্টা করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আর বাকিরা যারা সাইলেন্ট আছেন, তাদের চেয়ে, মানে সাইলেন্ট থাকার চেয়ে ভুল আনসার দেওয়া বেটার। ঠিক আছে? আর ভোল্ট পার মিটারটা অ্যাকচুয়ালি সরাসরি একক না, কিন্তু এটা আমি লিখে দিয়েছি কেন, কারণ আপনাদের পরীক্ষাটা এমসিকিউ। তখন বলে দিবে নিচের কোনটি তড়িৎ প্রাবল্যের একক অথবা একক নয়, দেখবেন সঠিক দুইটা দিয়া
একটা ভুল আনসার, ভুল একটা একক দিয়ে দিবে, আর 4 নাম্বার অপশন দিয়ে দিবে কোনোটিই নয়, অথবা লিখবে সবগুলো। তো এই জন্য আপনাদের জানতে হবে যে তড়িৎ প্রবলের একক আসলে এই দুইটাই, দুইটাই সঠিক। তো নিউটন পার কুলম্ব, দেখেন নিউটনের মানে কি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তো এটাকে যখন আপনি কনভার্ট করবেন তখন দেখবেন যে এই নিউটন পার কুলম্বের যে মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ মনে আছে, এমএলটি মনে আছে না, এমএলটি টু দি পাওয়ার -2 আমরা পড়িয়েছি। ওই নিউটন পার কুলম্বের এমএলটি মাত্রা আর ভোল্ট পার মিটারের মাত্রা সমীকরণ একই হয়। এই জন্য দুইটাকে একটা আরেকটা দিয়ে রিপ্লেস করা যায়। কিন্তু সরাসরি সংজ্ঞা থেকে যদি আমরা বলি একক কোনটা, সেটা নিউটন পার কুলম্ব। বিভব পার্থক্য ওই তাপমাত্রার পার্থক্যের মতোই। দুইটা হাত, একটা যদি ফ্রিজ থেকে বের করে আনেন আর একটা যদি আপনি গরম চুলার উপর থেকে আনেন, দুইটা হাতকে একে অপরকে স্পর্শ করালে কোন হাত থেকে কোন হাতে তাপ প্রবাহিত হবে, সেটা ডিপেন্ড করে দিবে তাপমাত্রার পার্থক্যের উপর। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়। একই রকম হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। অর্থাৎ দুইটা চার্জিত বস্তুকে যখন আমি পরিবাহক দিয়ে কানেক্ট করাই দিব, পরিবাহক দ্বারা যখন আমি সংযুক্ত করাই দিব, তখন কোন পদার্থ থেকে কোন পদার্থের ভিতরে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে, সেটাকেই তার বিভব পার্থক্য বোঝা যায়। তো মনে রাখবেন একটা জিনিস, কিছু বেসিক বলে দেই। যেমন একটা বেসিক হচ্ছে, একটু আগে বলেছি আমরা, এই একই জাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় আধান একে অপরকে আকর্ষণ করে। এটা একটা বেসিক থিওরি, লেখা নাই শিটে, কারণ এগুলো আমরা জানি, একদম সহজ। একই রকম আরেকটা বেসিক হচ্ছে কি, ইলেকট্রিক ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে। বুঝতে পেরেছেন? তাপ প্রবাহের ক্ষেত্রে একটাই প্রবাহ, কি তাপ প্রবাহিত হচ্ছে, অনুর কম্পন প্রবাহিত হচ্ছে, ঢেউ, পানির ঢেউ প্রবাহিত হচ্ছে, এখানে অন্য কোনো দ্বিতীয় প্রবাহিত কিছু নাই। কিন্তু ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে বিজ্ঞানীরা ধরে নিয়েছে যে যেদিক থেকে যেদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিক থেকে কারেন্ট যাচ্ছে, এটা তারা ধরে নিয়েছে। কেন এটা ধরে নিয়েছে বিজ্ঞানীরা? বিজ্ঞানীরা সংজ্ঞা দেওয়ার সময় সব সময় ধনাত্মক দিয়ে হিসাব করে। যেমন দেখেন এখানে বলছে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটা যে বল অনুভব করে। কিন্তু ধনাত্মক আধান বলতে তো কিছু নাই, কথা বুঝেন? আছে ধনাত্মক আধান আছে, সেটার নাম কি, প্রোটন। কিন্তু প্রোটন কি কোনোদিন প্রবাহিত হয়? প্রোটন তো প্রবাহিত হইতে পারে না, কারণ প্রোটন তো থাকে হচ্ছে পরমাণুর কেন্দ্রবিন্দুতে। প্রবাহিত তো হয় ইলেকট্রন, ইলেকট্রন গুলা থাকে পরমাণুর বাইরের লেয়ারে। আমরা পদার্থের অবস্থা ও পরমাণুর গঠন ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? কেন্দ্রস্থলে থাকে হচ্ছে নিউট্রন আর প্রোটন, আর চারদিকে ঘুরে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন তার নিউক্লিয়াস থেকে দূরে থাকে বলেই আকর্ষণ কম থাকে, খুব ইজিলি সে মুভ করতে পারে, এক অণু থেকে আরেক অণুতে ট্রান্সফার হয়ে যেতে পারে ইলেকট্রন। আর এই ধনাত্মক আধান বলতে বোঝানো হচ্ছে ইলেকট্রন চলে গেছে আউটার লেয়ার থেকে, একটা ইলেকট্রন হারায় গেছে, এরকম একটা পদার্থকে একটা ধনাত্মক আধান বলা হচ্ছে। তার মানে এখানে তো প্রোটন চলে আসছে অন্য কোথাও থেকে, এরকম না কিন্তু। ধনাত্মক আধান মানে এটা ভাবার কোনো কারণ নাই যে তার মধ্যে অন্য একটা পরমাণু থেকে একটা প্রোটন চলে আসছে এই জন্য ধনাত্মক হয়ে গেছে। এটা ভাবার কোনো কারণ নাই। উম, মূলত ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রন হারায় গেছে একটা, এই জন্য সে ধনাত্মক হয়ে গেছে। কিন্তু প্রোটন তো প্রবাহিত হতে পারছে না, প্রবাহিত হচ্ছে অনলি ইলেকট্রন। কিন্তু বিজ্ঞানীরা সবসময় চায় পজিটিভ জিনিস দিয়ে হিসাব করতে। এই জন্যই বিজ্ঞানীরা ধরে নিচ্ছে যে যেদিক থেকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিক থেকে কল্পনা করে নিচ্ছে তারা যে প্রোটন প্রবাহিত হচ্ছে। কথা বুঝতে পারছেন? এটা কাল্পনিক ভাবে বিজ্ঞানীরা ধরে নিচ্ছে, আসলে কিন্তু প্রোটন প্রবাহিত হয় না। এই জন্য বিজ্ঞানীরা ধরে নিচ্ছে যে উল্টা দিক থেকে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে। এই হলো ঘটনা, বুঝতে পারছেন? তো এখন কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হবে, এটা ডিফাইন করে দেয় যে যেই বৈশিষ্ট্যটা, সেটাকেই বলা হয় বিভব পার্থক্য, পটেনশিয়াল ডিফারেন্স বলা হয়। ঠিক আছে? তার মাঝখানে গুলো আমরা বললাম না, স্কিপ করে গেলাম, শুধু এটুকু বললাম যে যেই যন্ত্র দিয়া বিভব পার্থক্য মাপা হয় তাকে ভোল্ট মিটার বলে। ভোল্ট মিটার শব্দটা আমরা জেনে রাখলাম। কেন ভোল্ট মিটার বলে? কারণ আমি মাপতেছি ভোল্ট। বিভব পার্থক্যের এককই হচ্ছে ভোল্ট, বিভবের এককই হচ্ছে ভোল্ট। তাহলে ভোল্ট মাপার যন্ত্রকে ভোল্ট মিটার বলবে, সহজ কথা। আচ্ছা, আর কিছু বেসিক শিখি আমরা। পৃথিবী একটি অতিকায় পরিবাহক। সমুদ্র থেকে এক বালতি পানি সরায় নিলে যেরকম সমুদ্রের পানির উচ্চতা কমে যায় না বা বেড়ে যায় না, ঠিক এই মনে করে দিন প্রতিবার।
রেকর্ডিং কি অন হয়েছে? দেখাচ্ছে না তো। কে করলো এটা? এনামুল কি জয়েন করেছে নাকি? না, ওই যে একটু আগে আমি ক্লিক করেছিলাম সেটা এতক্ষণে কাজ হয়েছে। গন্ডারের চামড়া হয়ে গেছে। ওকে। গন্ডার বলাতেই তো মজার জিনিস মনে পড়লো। আমাদের ময়মনসিংহের একজন ছাত্রলীগের নেতা ছিল, সিদ্দিকী নাজমুল আলম। তো আহ, সে আজকে দেখলাম ফেসবুকে একটা ফানি গ্রুপে একটা পোস্ট হয়েছে, যে সে পোস্ট দিছে এই সালমান মুক্তাদির আছে না ইউটিউবার, সে লিখছে, সালমান মুক্তাদির ছবিটা দিয়ে সিদ্দিকী নাজমুল আলম লিখছে যে কি, যে কি সানি লিওন, পুরুষ সানি লিওন, বাংলার পুরুষ সানি লিওন সালমান মুক্তাদির, তোমার বিচার এই দেশের মাটিতেই হবে, রাজপথেই হবে। মানে এর জন্য পায়নে মারবো আর কি, এরকম কিছু মিন করছে। এটার মধ্যে সালমান মুক্তাদির গিয়ে কমেন্ট করছে কি, যে পৃথিবীর একমাত্র কালো গন্ডার যে শব্দ করে কুকুরের মতো, কিন্তু খায় আফ্রিকান হাতির মতো। ঠিক আছে, এটার মধ্যে 25,000 হাহা রিয়েক্ট করছে। তো দেখে আমার খুব মজা লাগলো যে সালমান মুক্তাদির আসলে একটা মাল, বুঝছেন, একটা পিস। সালমান মুক্তাদির কিন্তু আমার এক বন্ধুর বন্ধু। আমার মিরপুরে একটা বন্ধু আছে, পিৎজা বার্গের মালিক মেহেদি, ওর বন্ধু। তো প্রায়ই দেখি ওরা নিয়ে ঘুরে। একদিন তো ভাবতেছি সালমান মুক্তাদির সাথে ঘুরতে হবে। সময় পেলাম না, ঢাকায় থাকলাম খালি দৌড়ের উপরে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? চলে আসি নতুন টপিকে, ইলেকট্রিক সার্কিট। সার্কিট বাংলা হচ্ছে বর্তনী। মানে ইলেকট্রন প্রবাহের যে টোটাল পথ। মনে করেন আমি একটা সুইচ লাগাইলাম, একটা ব্যাটারি লাগাইলাম, ব্যাটারির মধ্যে তার দিলাম, তার দিয়ে এক জায়গায় একটা সুইচ লাগাইলাম, তারপরে এক জায়গায় বাল্ব লাগাইলাম, আবার বাল্বের থেকে কানেকশনটা ব্যাটারিতে ব্যাক করে দিলাম। তাহলে এই যে বৃত্তাকার কারেন্ট প্রবাহের যে পথটা, এটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক সার্কিট। ঠিক আছে। তড়িৎ প্রবাহের সম্পূর্ণ পথকে তড়িৎ প্রবাহের সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলা হয়। তো মজার জিনিস হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট যখন ফিক্সড থাকবে বা ক্লোজড থাকবে ব্যাটারি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তখনই সেখানে বলা হবে তড়িৎ বর্তনী ক্লোজড হয়েছে, মানে তড়িৎ বর্তনী কমপ্লিট হয়েছে। তখনই এখানের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু যদি কোনো এক জায়গায় যদি বর্তনী ছিঁড়ে থাকে, ধরেন আমি সুইচটা অফ করে দিলাম, মানে কি এক জায়গায় আমি ডিসকানেক্ট করে দিলাম, সুইচের কাজ হচ্ছে ডিসকানেক্ট করে দেওয়া, তাহলে আর তড়িৎ প্রবাহিত হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে, ধরেন 1 কিলোমিটার লম্বা একটা লাইন, স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট 1 কিলোমিটার দূরত্ব, হাফ কিলোমিটার দূরত্বে মাঝখানে গিয়ে একটা সুইচ দিয়ে দিলাম। এখন আপনাদের কি ধারণা যে সুইচ যখন অফ থাকবে তখন ব্যাটারি থেকে সুইচ পর্যন্ত যে হাফ কিলোমিটার, সেখান থেকে সেইটুকুতে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর সুইচের পরে যে শেষ প্রান্তের বাকিটুকু, ওখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তার মানে সুইচের আগে, সুইচ আর ব্যাটারির মাঝখানে যদি আপনি হাত দেন, তাইলে আপনি শর্ট খাবেন। আর সুইচ আর লাইট, বাল্বের ভিতরে যদি মাঝখানে যদি আপনি হাত দেন, তাহলে শর্ট খাবেন না। এরকম কি মনে হয় আপনাদের কারো? না, এটা ভুল। ডিসকানেক্ট যখন থাকবে সুইচ দিয়ে, কারেন্ট যখন, মানে লাইন যখন, সার্কিট যখন অফ থাকবে, তখন অ্যাকচুয়ালি ব্যাটারি থেকে কোনো ইলেকট্রিসিটি যাবেই না, আপনাকে টাচ করবে না, কোনো জায়গাতে টাচ করলেই শর্ট খাবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি কানেক্টেড আছে কি নাই, এটা টেস্ট করার জন্য ইলেকট্রিসিটিটা সুইচ পর্যন্ত গিয়া পরে দেখে রাস্তা নাই, ঠিক আছে আমি ব্যাক করি, এই ঘটনাটা ঘটে না অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছেন কথাটা আমার? তো এটা নিয়ে আমি অনেকদিন ভাবছি, এবং আমার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বুয়েটে পড়তে এক বন্ধু, ওরে জিজ্ঞেস করছে যে বন্ধু আমারে বুঝাও যে আমি ব্যাটারি থেকে বিদ্যুৎ কানেক্ট করেছি, বাল্ব জ্বলতেছে, আমি হাত দিয়েছি দিয়েছি শর্ট করছে আমাকে, কিন্তু আমি যখন মাঝখানে একটা সুইচ দিয়ে অফ করে দিছি, ব্যাটারি থেকে সুইচ পর্যন্ত তো কন্টিনিউয়াস কারেন্ট যাওয়ার কথা, কারণ সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে বাতি জ্বলে যাচ্ছে, তার মানে ব্যাটারি থেকে সুইচ পর্যন্ত কারেন্ট গিয়ে আছে। এবার কানেকশনটা দিয়ে দিলেই কারেন্ট, বাকিটুকু ইলেকট্রন প্রবাহিত হয়ে যাবে। তার মানে সুইচের আগ পর্যন্ত তো ব্যাটারি কারেন্ট প্রবাহিত হয়ে থাকার কথা। তো কিন্তু হয় না কেন, আমি শর্ট খাই না কেন? তো সেও দিন আমাকে বুঝাইতে পারে নাই, আমি ঘোড়া মানুষ। কিন্তু পরে অনেক স্টাডি করলাম, নেটে ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, গুগলেও সার্চ দিলাম, স্টাডি করে যেটা জানলাম যে ইলেকট্রন প্রবাহিত হওয়ার শর্তই হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স উৎপন্ন হওয়া।
আর ভোল্টেজ ডিফারেন্স উৎপন্ন তখনই হবে যখন কানেক্টেড থাকবে। কানেক্টেড যদি না থাকে তখন তাহলে বুঝবে কিভাবে পরিবাহীটা যে এই মাথার আর ওই মাথায় কি পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স আছে? সে ধরে নেবে ভোল্টেজ ডিফারেন্স নাই, জিরো। এই জন্য কারেন্ট প্রবাহিতই হবে না। সুইচ অন করার আগ পর্যন্ত ভোল্টেজ ডিফারেন্সটা সে মানে ইলেকট্রন গুলা ভোল্টেজ ডিফারেন্স ফিলই করবে না। এই জন্য ইলেকট্রন গুলা ফ্লো করবে না। কথাটা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি স্যার, বুঝতে পেরেছি আমার স্যার। এখানে ফিজিক্সের স্টুডেন্ট আছে নাকি কেউ, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কেউ আছে নাকি, বা সিএসসির কেউ আছে নাকি? আমাদের কম্পিউটার ক্লাস যিনি নেয় ইমতিয়াজ স্যার কিন্তু সিএসসির স্টুডেন্ট না। ইমতিয়াজ স্যার কিন্তু ট্রিপল স্টুডেন্ট। কিন্তু সিএসসির কোডটা আবিষ্কার হয়েছে ট্রিপলি থেকে, মানে ইলেকট্রনিক্স থেকে। এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেজর জিনিসটাই কিন্তু ইলেকট্রিসিটি না। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর মেজরটাই হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রিসিটি পড়ার কিছু নাই। আমার এক ভাই আছে, আমার ব্যাডমিন্টন খেলে আমরা একসাথে, মহসিন ভাই। উনি ফ্রিল্যান্সার। উনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে নাকি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, আমার মনে নাই, পাবলিক একটা ভার্সিটি থেকে সিএসসি পড়ে এখন ফ্রিল্যান্সিং করে। তো বললাম যে ভাই কি ধরনের কাজ করেন, ওয়েব ডিজাইন করেন নাকি সফটওয়্যার বানান নাকি? তখন সে বলে ভাই এগুলো তো আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কাজ না। সফটওয়্যার বানানো বা কি গ্রাফিক ডিজাইন করা, ওয়েব ডিজাইন করা, এগুলো তো কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কাজ না, এগুলো তো সব মানুষ, সাধারণ মানুষের কাজ। তাহলে বললাম তাহলে কি বলতে চান? বলে আমার বন্ধুরা যারা বিদেশ গেছে ম্যাক্সিমাম জব করে, গুগলে আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, ওরা তো আসলে সফটওয়্যার বানায় না। ওরা হচ্ছে সফটওয়্যার বানানোর মেশিন বানায়। মানে ওরা কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলো বানায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো বানায়, এগুলো হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কাজ। কথা কি বুঝতে পারছেন আপনারা কত হাই লেভেলের থিঙ্কিংটা সে বলছে? সফটওয়্যার বানানো কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কাজ না। কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে সফটওয়্যার বানানোর, কম্পাইলার বানানো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো। উনি এই লেভেলের থিঙ্কিং করেন, অ্যাকচুয়ালি ব্রিলিয়েন্ট মানুষ আর কি। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এতটাই খারাপ, সিএসসি থেকে পাশ করা স্টুডেন্ট সি প্রোগ্রামিং পারে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখাইতে গেলে তার 3 বছর 2 বছর চাকরি করলে গিয়া পরে সে শিখে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি কি বলবো, এখন আমার মাঝে মাঝে রাগ উঠে যায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, মানে পোলাপানের কি লেভেলের যে পড়ালেখা করে, আর কি যে পড়ায় ভার্সিটি গুলাতে আল্লাহ জানে। বিদেশের থেকে আমরা এত অনেক অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। আমরা ভারতের সাথে আমরা কম্পিটিশন দেই। মিয়া ভারত হচ্ছে এলন এলন মাস্কের সাথে মিটিং করে, আর আমরা কি কি বলবো। তার সামনে তো আমাদেরও মিটিং আছে ইলন মাস্কের সাথে। দেখা যাক। আমরা আশাবাদী, কখনো আশা ত্যাগ করা যাবে না, সবসময় আমরা আশাবাদী। আচ্ছা। তা এখন ওই যে একটা কারেন্টের তার যাচ্ছে এখানে, যখন একটা পাখি বসে পড়ে, বাদুড় বা অন্য কোনো পাখি, তো সেটা সে শক খায় না, মরে না, সুন্দর বসে আছে। কিন্তু যখনই একটা বাদুড় দুইটা তারকে স্পর্শ করে ফেলবে, দেখেন বলছে অন্য তারকে স্পর্শ করে, অথবা ভূপৃষ্ঠ সংযুক্ত, যখন কারেন্টের পিলারটা ছিল লোহার তৈরি, সেই পিলারটাকে টাচ করে ফেলে, তখন সার্কিট ফিল আপ হয়ে যায়। সার্কিট ফিল আপ হয়ে যায় মানে কি? বর্তনী সম্পূর্ণ হয়ে যায় মানে কি? মানে ইলেকট্রন প্রবাহের সম্পূর্ণ পথটা কমপ্লিট হয়ে যায়। তখন সে শক খায়। বলে না, ইলেকট্রিক কাজ যারা করে তাদেরকে বলে যে পায়ের নিচে জুতা পরে নিবেন অথবা কাঠের উপর দাঁড়ায় আপনার ইলেকট্রিক কাজ করবেন। কেন বলে? কারণ সুইচ আছে আমার অফ, সুইচ আমার অফ আছে ঠিকই, সুইচ খুলে আমি কাজ করতেছি। যদি আমি টাচ করে ফেলি, তাহলে আমার পায়ে যদি জুতা না থাকে, আমি যদি মাটির সঙ্গে কানেক্টেড থাকি, তাহলে আমার বডির ভিতর দিয়ে ইলেকট্রিসিটি, ইলেকট্রন এই ইয়াতে পাস হয়ে যাবে, ভূমিতে পাস হয়ে যাবে। তার মানে কি? আমি শক খেয়ে যাব, মরে যাব। কিন্তু আমার পায়ে যখন জুতা থাকবে, তখন সার্কিট ফিল আপ হয় নাই। মানে আমার বডি একটা পরিবাহক, মানুষের বডি প্রবাহী পদার্থ, পরিবাহক। মানুষের বডি তখন, আপনার বডিটা তখন ফিল করবে না যে ভোল্টেজ ডিফারেন্স হয়েছে আপনার পায়ে আর আঙ্গুলে। আপনার পায়ে হচ্ছে শেষ প্রান্ত, আঙ্গুল হচ্ছে স্টার্টিং প্রান্ত। এই দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স আছে, সে জুতা থাকার কারণে, সার্কিট ফিল আপ হয় না কারণে সে ভোল্টেজ ডিফারেন্স ফিলই করবে না, মানে ইলেকট্রন প্রবাহিতই হবে না। আমি একবার শক খাইছিলাম। এক আমাদের একটা ফ্যাক্টরি আছে আমাদের এখানে। ও মাই গাড, আল্লাহ আমাকে, আমাকে আল্লাহ নিজের হাতে বাঁচাইছে। ওই
ফ্যাক্টরি, আপনারা জানেন কি না, বাংলাদেশে যে ফ্যাক্টরি লাইনগুলো থাকে সেগুলো থাকে ডিসি কারেন্ট, মানে ডিরেক্ট কারেন্ট। আর আমাদের ঘরের মধ্যে যে লাইনগুলো, এগুলো কিন্তু এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। আজকে পড়াবো এসি কি আর ডিসি কি। তো এসি কারেন্ট গুলা কিন্তু শর্ট করে না, এরা শক করে, মানে টেনে ধরে না, থ্রো করে। আর ডিসি কারেন্ট গুলো হাই ভোল্টেজ থাকে, 1,000, 2,000, 4,000 ভোল্ট। এগুলা এগুলা কি করে জানেন? টাচ করে ধরে রাখে, মানে মেরে ফেলে একদম। মানুষের বডির ভিতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তখন তার ব্লাড ক্লট হয়ে যায়, মানে রক্ত জমাট বেঁধে যায়, ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায়, মানুষ মারা যায়। তো আমি আহ ওই দিন একটা টিনের ঘর, আমাদের ফ্যাক্টরির যে ম্যানেজারের যে রুমটা আছে, সেই রুমটা কারেন্ট হয়ে আছে। রুমটা রুমের টিনের ওয়াল কিভাবে জানি কানেক্ট হয়ে গেছে কারেন্টের তারের সাথে। পরে রুমের ম্যানেজার, কেউ একজন হালকা শক খাইছে, পরে বের হয়ে গেছে। পরে খবর দিতে গেছে সবাইকে, মানে ইলেকট্রিক মিস্ত্রি আনতে গেছে। আর আমরা খেলতেছি ক্রিকেট, বল কুড়াইতে গেছি। বল কুড়াইতে গিয়ে আমি ওই টিনের চালে ধরতেই, কি কারণে টাচ করতেই আমার ধাক্কা মারছে। ভালো একটা ঝটকনা দিছে, কিন্তু আমি ইয়ে হয় নাই, মানে মারা যায় নাই বা এরকম সেন্সলেস হয় নাই। আমাকে জাস্ট শক করছে, থ্রো করে ফেলে দিছে, ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমি বলি, কি হলো এটা, কি ঘটনা কি? পরে যাদের সাথে খেলতেছি ওরা বলতেছে, আমার বাবু ডাকতো, তখন আমি পড়ি মনে হয় 6-7-এ পড়ি। বলতেছে, বাবু, বাবু এই ঘরে ধরো না, এই ঘরে কারেন্ট হয়ে রয়েছে। হাউ ফানি! চিন্তা করেন, একটা ফ্যাক্টরি মাঠের মধ্যে পোলাপান খেলে, ধান শুকানোর যে রাইস মিল, অটো রাইস মিল, এখানে একটা ঘর কারেন্ট হয়ে গেছে, অথচ এখানে পাহারা বসায় নাই। এখানে তো দরকার ছিল 5-7জন লেবার দাঁড়া করে দাঁড়ানো, আমি মিস্ত্রি আনার আগ পর্যন্ত, ডিসকানেক্ট করার আগ পর্যন্ত কেউ যেন ভুল করে ওই ঘরের ধারে কাছে না আসে। আর দেখতেছে পোলাপান খেলতেছে এখানে ক্রিকেট, পোলাপান বল টোকাইতে যাবে, এটা খুব স্বাভাবিক না? ওই জীবনে একবার আমি কারেন্টের শক খাইছিলাম, আর আর খাইছি বলে মনে পড়তেছে না। আরেকবার খাইছিলাম, মাল্টিপ্লাগের তার ছিঁড়া ছিল। মাল্টিপ্লাগ ইস্ত্রি লেগে মাল্টিপ্লাগ তার গলেছিল, একটু জায়গায় তামার তার বের হয়েছিল, ওখানে টাচ করছিলাম। ওই শকটা খুব কম ছিল, অনেকটা চিমটির মতো ব্যথা পাইছিলাম। আমি বলি, কি ব্যাপার? পরে হাত সরাই ফেলছি, তা ভালো করে তাকাই দেখি তামার তার গলে বের হয়ে রয়েছে, মানে ইস্ত্রি লেগে আয়রন করতেছিলাম মেবি, গলে তার গলে বের হয়ে গেছে আর কি। ওই 2বার আমি জীবনে শক খেয়েছি। তড়িৎচালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স। ওই যে বিভব পার্থক্যের সময় বলছিলাম না, যে একক ধনাত্মক আধানকে, এই যে কুলম্ব একটু আগে বলতেছিলাম, চার্জের একক হচ্ছে কুলম্ব। এক কুলম্ব আধানকে কোন একটা সার্কিটের এক বিন্দু হতে আরেক, আবার ওই বিন্দুতে ঘুরায় আনতে, মাঝখানে একটা কথা বলছে কোষ সমেত, এর মানে কি? সমেত মানে সহ, আর কোষ মানে হচ্ছে সেল। কি সেল? ব্যাটারি। ব্যাটারিকে সেল বলা হয়, তড়িৎ কোষ বলা হয়, ব্যাটারি। তার মানে আমরা যখন ব্যাটারি, মনে করেন একটা, আমি একটু এঁকে দেখাই, এটা না আঁকলে হচ্ছে না। এ হচ্ছে ব্যাটারি, এ হচ্ছে আমার বাল্ব, এ হচ্ছে আমার কানেকশন। ব্যাটারির 2টা প্রান্ত থাকে, একটা প্লাস, একটা মাইনাস। তো মাইনাস প্রান্ত দিয়ে ইলেকট্রন যায়, গিয়ে আবার ফেরত আসে প্লাস প্রান্ত দিয়ে। তার মানে তার বিপরীত দিকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। আমরা ইলেকট্রিসিটি প্রবাহিতটাকে অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করি। তার মানে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে, ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে প্লাস প্রান্ত দিয়ে, ব্যাক করতেছে মাইনাস প্রান্ত দিয়ে। তো এখন এই ব্যাটারি থেকে যে, এই ব্যাটারি হচ্ছে কোষ, ব্যাটারিটা হচ্ছে কোষ। তো এই প্লাস প্রান্ত থেকে কারেন্ট ফ্লো শুরু হয়ে তারের ভিতর দিয়ে গিয়ে, ইভেন ভিতরে সুইচ থাকলে সুইচের ভিতর দিয়ে গিয়ে, এই বাল্বের ভিতরে যে টাংস্টেন ফিলামেন্ট আছে, ফিলামেন্টের ভিতর দিয়ে গিয়ে আবার ভিতর দিয়ে এসে আবার কোষের এখানে এসে শেষ না। এটা হচ্ছে কোষ ছাড়া। আর কোষ সমেত বলতে, এই কোষের ভিতরে যেসব লিকুইড থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, এগুলো ভিতর দিয়ে পাস হয়ে আবার ওই স্টার্টিং পয়েন্টে, এই যে স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্টে ফেরত আসা, এটাকে বলা হচ্ছে এক সার্কিট ফিল আপ হওয়া। এখন বুঝতে পারছেন আপনারা কোষ সমেত কথাটার মিনিংটা কি এবং সার্কিট ফিল আপ হওয়ার মিনিংটা কি? সার্কিট ফিল আপ হওয়াটা মানে কিন্তু
ওই প্লাস নজল থেকে মাইনাস নজল পর্যন্ত টুকু না। প্লাস নজল থেকে যদি স্টার্টিং পয়েন্ট যদি ধরি আর কি, তাহলে পুরা সার্কিট ফিল আপ হয়ে মাইনাস নজলের ভিতরে এসে আবার ব্যাটারির ভিতর দিয়ে এসে আবার প্লাসে এসে শেষ হওয়াটাকে একটা সার্কিট ফিল আপ হওয়া বলে। তো ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে এই যে ইলেকট্রনটা আমার গেল, ট্রাভেল করলো, শকে করবে? শকে তো করবে না। হুম। সায়েন্সের মূলনীতি হচ্ছে বল প্রয়োগ করা ছাড়া কোনো পদার্থ মুভ করবে না। তাইলে এই ইলেকট্রনটা যে গেছে তাকে বল প্রয়োগ করা হয়েছে, কি বল? এটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বল। বুঝতে পেরেছেন? তো তো এই যে সম্পূর্ণ বর্তনী ঘোরায় একটা ইলেকট্রনকে বা একক একক ধনাত্মক আধানকে বা এক কুলম্ব চার্জকে আনতে যে পরিমাণ শক্তি ইলেকট্রন এই তড়িৎকে সরবরাহ করছে, সরি, যে পরিমাণ শক্তি সরবরাহ করছে তাকে ওই কোষের তড়িৎচালক শক্তি বলা হয়েছে। তড়িৎচালক শক্তির এককও ভোল্ট, বিভব পার্থক্যের এককও ভোল্ট, দুইটা একই জিনিস। তড়িৎচালক শক্তিকে সাধারণত ভোল্টেজই বলা হয়, মানে এই এটাকে বৈদ্যুতিক চাপ বলা হয়। বৈদ্যুতিক চাপ তো আসলে কিছু না। মনে করেন যে ট্যাঙ্কি থেকে আপনার ট্যাপ পর্যন্ত পানি আসতেছে, চাপ যদি বেশি থাকে পানি বেশি স্পিডে আসবে। ঠিক একই রকম ভোল্টেজ যদি বেশি থাকে তাহলে বেশি পরিমাণ ইলেকট্রন আসবে। এটাকে ধরে নেওয়া হয়েছে যে ইলেকট্রিক লোড, ভর, লোড মানে কি ভর, ভর চাপ বিভিন্নভাবে বিজ্ঞানীরা প্রকাশ করে থাকে। যেমন বলেন ট্রাফিক লোড, বলেন আজকে ঢাকা শহরে ট্রাফিক লোড বেশি, তার মানে কি বোঝানো হচ্ছে যে আজকে গাড়ির ট্রাফিক মানে গাড়ি, গাড়ির ভর বেশি এটা বুঝাইছে না। বোঝানো হচ্ছে গাড়ির চাপ বেশি, প্রচুর গাড়ি আসতেছে। আমাদের বাসা বাড়িতে এটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম পরীক্ষায় ডাইরেক্ট চলে আসে, কারণ কমন দৈনন্দিন জীবনে ব্যবহৃত। আমাদের বাড়ির কারেন্ট হচ্ছে 220 ভোল্ট, এবং এটার এই এসি, এসি বলছে না, এই যে এখন আমরা এসিতে আসবো। এসি কি? এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যেটার সাইকেল হচ্ছে 50 হার্জ, মানে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে আমাদের এই বৈদ্যুতিক কারেন্ট গুলা। এই যে আমাদের বাতি জ্বলতেছে, এটা কিন্তু একটানা জ্বলে আছে এরকম না, এটা 50 বার জ্বলতেছে নিভতেছে জ্বলতেছে নিভতেছে। কিন্তু আমরা টের পাচ্ছি না কেন? কারণ আমাদের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল 0.1, মানে 1 সেকেন্ডে যদি 10 বারের বেশি একটা বাতি জ্বলে নিবে, তাহলে আমরা আর আমাদের চোখ আর ডিটেক্ট করতে পারবে না যে অ্যাকচুয়ালি এই বাতিটা বারবার জ্বলতেছে নিভতেছে। হ্যাঁ, হ্যাঁ পারবে, আমাদের চোখ পারবে। আমাদের চোখের ক্ষমতা বেশি, এত 100 200 300 পর্যন্ত আমাদের চোখ সেন্স করতে পারে। ইভেন আমাদের কানও, বলা হয় শ্রবণ অনুভূতি এবং দর্শন অনুভূতি দুইটার স্থায়িত্বকালই 0.1 সেকেন্ড। বাট অ্যাকচুয়ালি চোখ এবং কানের ক্ষমতা দুইটারই পয়েন্ট 200 300 সেকেন্ডের বেশি। সরি, 1 সেকেন্ডে 200 300 বারের চেয়ে বেশি, মানে 0.001 সেকেন্ডের বেশি। তো বিষয়টা হচ্ছে কি, চোখ দেখতেছি ঠিকই, মানে ক্যামেরায় আমার লেন্সের ভিতর দিয়ে আলো আসতেছে ঠিকই, বাট ক্যামেরার যে প্রসেসর ফিল্ম সে এটাকে প্রসেস করতে পারতেছে না। মানে আমাদের যে ব্রেন, ব্রেন সেন্স করতে পারতেছে না যে সেকেন্ডে বাতিটা 50 বারের বেশি নিতেছে আর চলতেছে। বুঝতে পারছেন? সো আমাদের ব্রেনের আসলে অনুভূতিটা আমাদের ব্রেন করে, অনুভূতিটা আমাদের চোখ করে না বা কান করে না। ব্রেন আমাদের সেকেন্ডে 10 বারের বেশি মুভমেন্ট হইলে সেটাকে সে প্রসেস করতে পারে না, এই জন্য আমরা ফিল করি না যে বাতিটা বারবার জ্বলতেছে নিতেছে। তো এই সেকেন্ডে 50 বার করে বাতিটা জ্বলে নিবে, এটাকে বলা হয় কম্পাঙ্ক, 50 হার্জ। আর ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, আমাদের ঘরের যে কারেন্ট এটা। তড়িৎ প্রবাহ, এবার আমরা বলি যে কোন পরিবাহকের ভিতর দিয়ে একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, বিজ্ঞানী নাম অনুসারে। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বর্তনীর প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে প্রবাহ পরিমাপ করা যায় তাকে বলা হয় অ্যামিটার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে এইখানে সরাসরি শব্দটা এবং অ্যাম্পিয়ার একক শব্দটা কেন ব্যবহার করতে হইলো? এটা বললেই হইতো না যে যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে। আর একটু আগে বলছিলাম যে যে যন্ত্রের সাহায্যে সরাসরি ভোল্টেজ ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্ট মিটার বলে। তো সরাসরি ভোল্ট একক এই কথাটা বলার দরকার কি ছিল? এটা বললেই হইতো যে যে যন্ত্র দিয়া বিভব পার্থক্য মাপে তাকে ভোল্ট মিটার বলে। এই ভোল্ট একক অ্যাম্পিয়ার একক বলার দরকার কি ছিল? কারণ অ্যাকচুয়ালি কি জানেন,
অ্যাকচুয়ালি অ্যামিটার এবং গ্যালভানোমিটার দুইটা একই জিনিস। কথা বুঝতে পারছেন? এই দুইটাকে কমনলি বলা হয় গ্যালভানোমিটার। একজন বিজ্ঞানী ছিল গ্যালভানোই, এই গ্যালভানি আবিষ্কার করছিল যে গ্যালভানোমিটার হচ্ছে যে সেই যন্ত্র যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের অস্তিত্ব এবং পরিমাপ দুইটাই বের করা যায়। অর্থাৎ আমি যদি বলি যে পরিমাণ যখন বের করব তখন আমি বলতে পারবো অ্যামিটার, আর ভোল্টেজ যখন আমি মাপবো, অস্তিত্বের সাথে ভোল্টেজের সম্পর্ক আছে, তখন আমি ভোল্টেজ যখন মাপবো তখন আমি ভোল্ট মিটার বলবো। কিন্তু দুইটা জিনিস আসলে যন্ত্র একটাই, তার নাম হচ্ছে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের কাটাকে যখন আমি সংযুক্ত করব, তড়িৎ প্রবাহের সাথে সম্পর্কিত করব, ক্যালকুলেশন করব, ক্যালিব্রেশন করব, তখন সেই কাটাটা অ্যামিটার এককে দেখাবে। আবার আমি যখন ক্যালিব্রেশন করে আমি দেখাবো ভোল্টেজ এককে, সে একই যন্ত্র আমাকে ভোল্টেজ দেখাবে। তো বিষয় হচ্ছে যে এই গ্যালভানোমিটারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভোল্ট মিটার কাটারা থাকে না, শুধু অ্যামিটার কাটারাই থাকে। কারণ বিজ্ঞানীরা ইঞ্জিনিয়াররা বানাইছে সময় সে বলেই দিছে যে এটা উদ্দেশ্যই হচ্ছে সে শুধু কারেন্টই মাপতে চায়, কারেন্ট ফ্লোই মাপতে চায়, ভোল্টেজ মাপতে চায় না। কিন্তু ভিতরে যে চলকুণ্ডলী বলা হয়, এটাকে চলকুণ্ডলী গ্যালভানোমিটার বলা হয়, মানে এর ভিতরে একটা অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক কয়েল থাকে, আর কিছুই না, একটা চুম্বক থাকে, একটা কয়েল থাকে। তো যন্ত্র একটাই, ভিতরের কনস্ট্রাকশন সবই এক, খালি পার্থক্য হচ্ছে কাটাটা কিরকম। তো আহ, তো যেহেতু আমি গ্যালভানোমিটারটাকে আমি তড়িৎ প্রবাহ মাপার জন্য ব্যবহার করতেছি, এই জন্য এটাকে অ্যামিটার বলতেছে। এই জন্য এটা বলে দিছে সরাসরি অ্যাম্পিয়ার একক শো করবে, অ্যাম্পিয়ার একক। তাহলে সেটা হয়ে যাবে অ্যামিটার। আবার একই গ্যালভানোমিটার যখন শো করবে ভোল্টেজ একক, ভোল্ট একক, তখন তাকে বলা হবে ভোল্ট মিটার। এই জন্য এই এককটাকে ইউজ করা হয়েছে। ছোটবেলায় আমি ভাবতাম, আমি স্যারকে একদিন প্রশ্ন করছিলাম সায়েন্স ক্লাসে, ক্লাস 8-এ পড়ি সময়, স্যার আমরা তো জানি যে একক এই কি তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাহলে অ্যামিটারের সংজ্ঞার মধ্যে আমার অ্যাম্পিয়ার এককটা বলার কি দরকার ছিল? তো উনি আমি একটা ধমক দিছে, 7-5 বুঝাইছে। বুঝাইছে এটা যে একক না বললে, তুমি একক না হলে শিওর হইলা কেমনে, এককটা দিলে স্পেসিফিক হইলো না। এটা উনি আমাকে রিপিট করছে, উত্তর ছুড়ে দিছে। পরে আমি বললাম যে স্যার স্ক্রু গজ কাকে বলে? উনি প্রথম ক্লাসে স্ক্রু গজ পড়াইছে আমাকে, পরিমাপ ক্লাসে। তখন আমি বললাম স্যার স্ক্রু গজ কাকে বলে? পরে বলে তুমি বলো কাকে বলে। স্যার আমাকে উল্টা রিপিট করে, ঠিক আছে স্যারের সঙ্গে বেয়াদবি করা যাবে না। পরে আমি বলছি, স্যার যে যন্ত্র দিয়া তারের ব্যাস পরিমাপ করা যায়, বৃত্তাকার বস্তুর ব্যাস পরিমাপ, ব্যাসার্ধ, পরিধি এগুলো পরিমাপ করা যায়, তাকে স্ক্রু গজ বলে। পরে স্যার বলে হ্যাঁ ভালো তো, কি হয়েছে, সমস্যা কি? আমি বললাম স্যার আমি যে উত্তর দিচ্ছি এটা কি সঠিক হয়েছে? বলে হ্যাঁ হয়েছে তো। পরে বললাম, আমি বললাম তাহলে স্যার এখানে আমি কেন বললাম না যে যে যন্ত্র দিয়া তারের পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধ মিলিমিটার এককে মাপা যায়, তাকে স্ক্রুজ বলে, মিলিমিটার একক শব্দটা আমি কেন বলতে হইলো না? পরে তো স্যার হা হয়ে গেছে, তাই তো। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমার স্যারও জানতো না তখন, স্কুলের স্যার আর কি। পরে আমি গবেষণা করতে করতে, পরে আপনাদের পড়াইতে পড়াইতে গিয়ে আমি শিখছি যে কেন আমার এই এককটা উল্লেখ করা এখানে ইম্পর্টেন্ট। যাই হোক, কোথায় ছিলাম আমরা? এখানে। তো পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহের ফলে তড়িৎ সৃষ্টি হয়, এটা তো আমরা আগেই বলছি, বাদ কেটে দিলাম এই লাইনটা। চলতড়িৎ দুই প্রকার, একটা হচ্ছে সমপ্রবাহ, আর একটা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ। সমপ্রবাহটাই হচ্ছে ডিসি, ডিরেক্ট কারেন্ট। যেমন ব্যাটারির যে কারেন্টটা, সেটা হচ্ছে কিন্তু কি সমপ্রবাহ। সমপ্রবাহ মানে কি, যে সে সময়ের সাথে সাথে কোনো দিক পরিবর্তন করছে না, প্লাস থেকে কারেন্ট বেরোচ্ছে, মাইনাস দিয়ে কারেন্ট ঢুকতেছে, অর্থাৎ মাইনাস দিয়ে ইলেকট্রিসিটি বেরোচ্ছে, প্লাস দিয়ে বেরোচ্ছে, একটা রোটেশনটা একই দিকে হচ্ছে। এটাকেই বলা হচ্ছে ডিরেক্ট কারেন্ট বা ডিসি। ডিসি কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সে আপনাকে টাচ করে ধরে রাখবে, একদম আঁকড়ায় ফেলবে, পাকড়াও করে ফেলবে। আর অল্টারনেটিং কারেন্ট যেটা, পর্যাবৃত্ত প্রবাহ যেটা, সে হচ্ছে অর্ধেক সময় ডান দিক থেকে বাম দিকে যাবে, বাকি অর্ধেক সময় বাম দিক থেকে ডান দিকে যাবে। তার মানে এর যে উৎসটাই বানানো হয়েছে ভাবে, সে সেকেন্ডে 50 বার করে দিক পরিবর্তন করতেছে। উৎসটাই মানে আবিষ্কার যখন করা হয়েছে, কারেন্ট যেখানে বানানো হয়েছে সেখানেই সে
সেকেন্ডে 50 বার করে দিক পরিবর্তন করতেছে, এই জন্য আমাদের এখানে আসার সময় সেই দিক পরিবর্তন করে করে আসতেছে। তো এটা নিয়ে আমি অনেক গবেষণা করেছি। হুম। আমার বইটার ইঞ্জিনিয়ারকে সে আমি আরেকদিন বলেছি, বন্ধু আমাকে বোঝাও, আমি বুঝি নাই কথা। এই হচ্ছে আমার একটা কারেন্টের তার, মনে করেন আমি প্রস্থচ্ছেদ আঁকলাম, তামার তার। এখন আমি এদিক থেকে কারেন্ট ফ্লো শুরু করলাম, তার মানে পর্যাবৃত্ত প্রবাহ এটাকে এরকম আপ ডাউন করে এরকম ভাবে যাবে, এরকম আপ ডাউন করবে, এটা বোঝানো হচ্ছে সেকেন্ডে 50 বার, এটা বোঝানো হচ্ছে? নো। এটা যদি হইতো তাহলে কারেন্ট সোজা যাইতো, কারেন্ট কেন উপরে উপরে নিচে উঠবে? আমি তারের ভিতরে তো কোনো যন্ত্র ফিট করি নাই যে কারেন্ট উপরে নিচে ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন তো সোজা লাইনে যাবে। তাহলে কি বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি? বোঝানো হচ্ছে ইলেকট্রিসিটি কিছুক্ষণ ডান দিকেই যাবে সবগুলা, আবার একটু পরে সবগুলা বাম দিকে যাবে। এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ। এবং এই যে দিক চেঞ্জটা, এটা সেকেন্ডে 50 বার ঘটবে। এই জন্য এটাকে বলা হচ্ছে, তার এসির রেট হচ্ছে 50 হার্জ। হার্জ কম্পাঙ্কের একক, আপনাদের গত ক্লাসে শব্দ ক্লাসে ছিল না? তরঙ্গ, তরঙ্গ ক্লাসে পড়াইছি না? হার্জ সাইকেল পার সেকেন্ড, এক সেকেন্ডে কতবার কম্পাঙ্ক, সেটাকে হার্জ বলা হয় বিজ্ঞানীর নাম অনুসারে। ইলেকট্রিসিটিকেও এটাকে কম্পাঙ্ককে হার্জ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তার মানে ইলেকট্রনটা, যেটা আমার জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন হয়েছিল, যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা তার দিয়ে বায়া বায়া আমার ঘরে চলে আসছে, এটা ভাবার কোনো কারণ নাই। বুঝতে পারছেন? তাহলে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা হচ্ছে ইলেকট্রনটা জাস্ট একটু সামান্য একটু জায়গা, হয়তো 1 মিলিমিটারের 1 কোটি ভাগের 1 ভাগ, অথবা হয়তো 1 মিটার মনে করেন, সামনে ফ্লো হয়েছে, হয়ে আবার ব্যাক করছে। তার ভোল্টেজের কারণে, তার ফ্লো এর কারণে পরবর্তী ইলেকট্রন, অন্য আরেকটা ইলেকট্রন ধাক্কা খেয়ে সামনে গেছে, আবার ব্যাক করছে। তার ধাক্কায় পরের ইলেকট্রনটা আবার ধাক্কা খেয়ে গেছে, আবার ব্যাক করছে। ঘটনাটা এরকম ঘটছে। এটা হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে ঘটে। আর ডিসি কারেন্টের ক্ষেত্রে সত্যিকার অর্থে ইলেকট্রনটা এক সম্পূর্ণ রাস্তা ভ্রমণ করে আবার পিছন দিক থেকে আগের জায়গায় ফেরত আসে। এই হচ্ছে এসি কারেন্ট আর ডিসি কারেন্টের ভিতরকার মৌলিক পার্থক্য। ইলেকট্রনের দৃষ্টিকোণ থেকে আমি ব্যাখ্যা করলাম। আপনারা কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। ট্রাস্ট মি অর নট, মোর দেন 50% ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই জিনিসটা জানে না। ওরা খালি এটাই জানে, খালি ক্যালকুলেশনই জানে, মুখস্থই করে, সূত্রই জানে, যে ইলেকট্রন এসি কারেন্ট দিক পরিবর্তন করে। দিক কেমনে পরিবর্তন করে এটা জানে না। এরা কঠিন কঠিন গ্রাফ, এরা আরএলসি সার্কিট বলে এটাকে। এরা কঠিন কঠিন গ্রাফ আইকা, চার্ট আইকা আরএলসি সার্কিট করে ফেলছে। বাট বেসিক কি ঘটে অ্যাকচুয়ালি, এটা তার নিয়ে গবেষণা করে না, আমাদের স্যাররা এভাবে পড়ে না। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ব্যর্থতা। এটা শিখছি আমি পাশ করার পরে, গত কোর্সের আগের কোর্সে আপনাদের পড়াইতে গিয়ে আমি শিখছি। আচ্ছা, এবার আমরা দেখি যে এসি কারেন্টে কি ঘটনাটা কি ঘটে। অলরেডি বলে ফেলছি যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে, তাকে পর্যাবৃত্ত প্রবাহ বলে। মিটিংটা আর 2.5 মিনিট পরে শেষ হয়ে যাবে, তো আবার সবাই জয়েন করেন, অসুবিধা নাই। বলছে যে দিক পরিবর্তন দেশ ভেদে ভিন্ন হয়, মানে কি? যে দেশ, এক একটা দেশ একটা স্ট্যান্ডার্ড সেট করে রাখছে। যেমন বাংলাদেশ সেট করে রাখছে প্রতি সেকেন্ডে 50 বার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে 60 বার, 60 হার্জ। এখন 50 বার যে হয়েছে, এটা কোত্থেকে হয়েছে? ওই যে কাপ্তাই জলবিদ্যুৎ, ওখানে যে পানির প্রবাহের কারণে টারবাইন ঘুরতেছে, সেই টারবাইন গুলাকে আবার গিয়ারের মাধ্যমে, যেখানে, এবার চলে আসি ক্লাসের শুরুতে যেটা বলতে চাইছিলাম, যেখানেই বিদ্যুৎ উৎপাদন হয় সেখানেই মনে রাখবেন কিছু একটা ঘুরতে হবে। কিছু একটা কি ঘুরতে হবে, কি ঘুরতে হবে? চুম্বক ক্ষেত্রকে ঘুরতে হবে। আমরা নিচে দেখাবো, লেঞ্জের সূত্র আছে, ফ্লেমিং এর সূত্র আছে, বিভিন্ন সূত্র আছে। তো এখানে তড়িৎ চুম্বক আবেশের একটা সূত্র আছে, সেখানে বলা হয়েছে যে না, আরেকটু বেসিকে যাই, ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে। এগুলো কি নাই শিটে? না থাকলে আমি মুখে এখনই বলে দিব। থাকার কথা না, কারণ এগুলো পরীক্ষায় আসে না। নাই। মা ক্লাসে আছি যে, জরুরি কিছু?
কোথায় ছিলাম আমরা, কি বলতে গিয়ে থামলাম? বললাম যে নাই। তা নাই যেহেতু, আমি তাহলে একটু ব্যাকগ্রাউন্ড পড়াই, যেগুলো শিটে পড়ায় না বা বিসিএস স্টাডিতে পড়ায় না। আমি পড়াই একটা শব্দ, তার নাম হচ্ছে তাড়িৎ-চুম্বক আবেশ। হুম। আপনার একটু খাতায় লিখতে পারেন, অথবা রেকর্ড দেখে দেখে পড়ে লিখেন। তাড়িৎ আবেশ, এত আগে পড়াইছিলাম তড়িৎ আবেশ, আর আমি এখন বলতেছি তাড়িৎ-চুম্বক আবেশ। হুম। তাড়িৎ-চুম্বক আবেশ জিনিসটা কি? শুধু টপিকের নামটা লিখি আপনারা, তাইলে আপনাদের মনে থাকবে যে স্যার ক্লাসে এটা পড়াইছিল। আমরা জানি যে ইলেকট্রিসিটি যখন একটা কারেন্টের তারের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন এর সাথে দুইটা ফিল্ড তৈরি হয়। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এরা দুইজন নিজেদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আবার কারেন্ট যে প্রবাহিত হচ্ছে তার প্রবাহের দিকও 90 ডিগ্রি, মানে তিনজন এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক তিনটা অক্ষ বরাবর থাকে, প্রত্যেকের সাথে প্রত্যেকের কোণ 90 ডিগ্রি। একটা ঘনকের বা ইটের একটা যে কোনো একটা শীর্ষ কোণার বিন্দুতে দেখবেন আপনি তিন দিকে তিনটা চলে গেছে। আমি আমার আঙ্গুলটাকে যদি দেখাই, আমি স্ক্রিনশটটা অফ দিই, স্ক্রিনশট অফ দিয়ে আলোচনা করি, আপনার মাথায় দেখেন, তাহলে মাথায় দেখলে মনে থাকবে। আহ, ঘটনা অ্যানালাইসিস করেন। মনে করেন আমার এটা একটা কারেন্টের তার, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এদিকে ব্যাটারি, এদিকে বাতি, এখান দিয়ে কারেন্ট যাবে। যখন যাবে তখন তার সাথে এই এই কারেন্ট প্রবাহের দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর নিচে আপ ডাউন করে একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে, ঠিক আছে? আবার এই তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি করে এই যে আমার বৃদ্ধাঙ্গুল যেটা আছে না, এটা এটা কি, এটা কিন্তু আপনাদের স্ক্রিন থেকে, এটা হচ্ছে স্ক্রিন থেকে বাম থেকে ডানে, আবার এটা হচ্ছে স্ক্রিনের উপর নিচে, মানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আমরা বুঝতে পারলাম। আর এই যে বৃদ্ধাঙ্গুলিটা, এটাও কিন্তু উভয়ের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি যদি হাতটা ঘুরাই দিই তাহলে আপনারা দেখতে পারবেন। এখন আমার বৃদ্ধাঙ্গুলিটা চলে আসছে আপনাদের স্ক্রিনের দিকে। তার মানে এদিকে যাচ্ছে আমার কারেন্ট, এদিকে যাচ্ছে আমার আপ ডাউন করতেছে আমার তড়িৎ ক্ষেত্র, আর আপনাদের কম্পিউটারের বোর্ড স্ক্রিনের দিকে আপ ডাউন করতেছে আমার চৌম্বক ক্ষেত্র। মানে পরস্পর 90 ডিগ্রি লম্ব, পরস্পর লম্ব তিনটা অক্ষ বরাবর একদিকে কারেন্ট যাচ্ছে, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপ ডাউন করে করে যাচ্ছে। আমি দেখাই আবার, মনে করেন বাম থেকে ডানে যাচ্ছে কারেন্ট, তারের ভিতর দিয়ে তারটা এদিকে, আর উপর নিচে আপ ডাউন করতেছে তড়িৎ ক্ষেত্র, আর আপনার সাথে সামনে পিছনে আপ ডাউন করে করে সামনে আগাচ্ছে চৌম্বক ক্ষেত্র। সবই কিন্তু সামনে আগাচ্ছে, কিন্তু ইলেকট্রনটাও সামনে আগাচ্ছে, এর সঙ্গে তড়িৎ ক্ষেত্রটাও সামনে আগাচ্ছে, আবার এর সাথে চৌম্বক ক্ষেত্রটাও সামনে আগাচ্ছে। জিনিসটা বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। জি আচ্ছা। স্যার। পরস্পর লম্ব তিনটা অক্ষ সামনে এগিয়ে যায়, এই হলো ঘটনা। এখন আহ, এখন আপনার নাম শুনেছেন না সলিনয়েড? সলিনয়েড জিনিসটা কি? একটা প্লাস্টিকের পাইপের উপরে যদি আপনি কিছু কারেন্টের তার পেঁচান, তামার তার পেঁচান, পেঁচায় যদি আপনি কারেন্ট ফ্লো করেন, তাহলে এই তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রটা সামনে পিছনে আপ ডাউনে ছিল, অ্যালাইন ছিল না। আহ, আমরা বললাম চৌম্বক ক্ষেত্র যদি থাকে, তাহলে তামার তারের ভিতর দিয়ে যখন কারেন্ট যায়, তখন তার পাশে যদি আমরা একটা লোহার চামচ বা লোহার দাঁত রাখি, তাহলে লোহাটাকে কি কারেন্টে তারটা আকর্ষণ করবে? এটা তো হওয়ার কথা। চৌম্বক ক্ষেত্র যদি থেকে থাকে, তাহলে তো অবশ্যই এই তামার তারটা, কারেন্টের তারটা লোহাটাকে আকর্ষণ করার কথা, কারণ সে চুম্বক হয়ে গেছে। না, করে না। কেন করে না জানেন? কারণ সে আপ ডাউন করে উপর নিচে, মানে একটা আরেকটার বিপরীত দিকে একে অপরকে নাকচ করে দেয়। কিন্তু যদি আমি তামার তারটাকে সোজা না রেখে তামার তারটাকে আমি স্প্রিং এর মতো বা পাইপের চারদিকে পেঁচায় ফেলতাম, তাহলে হয়তো কি জানেন, তাহলে চৌম্বক ক্ষেত্রগুলো বারবার ওই পাইপের ভিতর দিয়ে যাইতো, ঘুরে প্রতিবার 90 ডিগ্রি ঘুরে, প্রতি মুভমেন্টে 90 ডিগ্রি ঘুরে একদিকে তখন অ্যালাইন হয়ে যেত, তখন সে চুম্বকের আচরণ করত। মানে তামার তারটাকে যদি আপনি একটা স্প্রিং এর মতো, কারেন্টের তারটাকে যদি আপনি স্প্রিং এর মতো অথবা একটা পাইপের উপরে পেঁচায় ফেলতেন, তারপরে কারেন্ট সাপ্লাই করেন, এরপরে যদি আপনি একটা লোহার ব্লেড পাশে নেন, দেখবেন টাচ করে ফেলছে, আকর্ষণ করে ফেলছে। বুঝতে পারছেন? মানে সে চুম্বক হয়ে গেছে। আবার তড়িৎকে যেমন চৌম্বক ক্ষেত্রে রিপ্লেস করানো যায়, চৌম্বক ক্ষেত্রকেও তড়িৎ ক্ষেত্রে রিপ্লেস করানো যায়।
এটি হচ্ছে তাড়িৎ চুম্বক আবেশ, বুঝতে পেরেছেন কিরকম বিষয়টা? এই যে আপনারা ট্রান্সফরমার জানেন, এই যে ট্রান্সমিটার, বাড়ির আশেপাশে যে বড় বড় যন্ত্র থাকে, কারেন্টের বড় খুঁটির উপরে ট্রান্সফরমার থাকে, এখান থেকে বাসা বাড়ির ভিতরে লাইন যায়। এই ট্রান্সফরমার ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে? থাকে একটা কোর থাকে, চারকোনা কোর। এই কোরের ভিতরে তামার তার পেঁচায় রাখে এক পাশে, আর ডান পাশে থাকে আরেকটা। আচ্ছা, আমরা একটু ট্রান্সফরমারের ছবিটা মনে হয় আমাদের শিটে থাকা উচিত, আছে মনে হয়, দেখে আসি শিট থেকে। এই যে দেখেন, হ্যাঁ, ট্রান্সফরমারে দেখেন দুইটা কয়েল পাশাপাশি থাকে, একটা বাম পাশেরটা হচ্ছে ইনপুট, দেখেন হালকা হালকা ঘন ইয়া প্যাচ, আর ডান পাশের তারটা দেখেন অনেক ঘন ঘন পেঁচানো। তার মানে বাম পাশের প্যাচে প্যাচে প্যাচ আর ডান পাশের প্যাচ একে অপরকে টাচ করে নাই, মাঝখানে গ্যাপ আছে। আমি যে মাউসটা লড়াচ্ছি, মাউসটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। মাউসের কার্সরটা দেখা যাচ্ছে না? আচ্ছা, কিন্তু গ্যাপ থাকার পরে ওই যে আবেশ যেটাকে বলতেছি, আমরা নামিয়ে দিচ্ছি কিন্তু আবেশ টাচ করা ছাড়াই একে অপরকে। এই তার যে চৌম্বক ক্ষেত্র, এই যেটা কিন্তু তামার তার, এই তামার তারের ভিতর দিয়ে এই সলিনয়েড হওয়ার কারণে সে তার মধ্যে একটা ইনক্লাইন্ড, একটা অ্যালাইন্ড, একটা সমানভাবে সুন্দর সুসজ্জিত একটা চৌম্বক ক্ষেত্র কিন্তু সেই পাশের ইয়াটার দিকে থ্রো করেছে, পাশের তারটাকে সে থ্রো করেছে। করার কারণে এই পাশের তারটাও চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তার মধ্যে একটা কৃত্রিম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেছে। আর সেই চৌম্বক, সেই অ্যালাইন চৌম্বক ক্ষেত্রটা বাধ্য করেছে এই তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে। এই তারটার মধ্যে, সেকেন্ড তারটার মধ্যে কিন্তু কোনো ব্যাটারি সংযুক্ত নাই বা কোনো কারেন্ট সোর্স সংযুক্ত নাই, তারপরেও এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। কেন? কারণ ওই যে বামের যে কারেন্টটা আছে, বামের যে তারটা আছে, তার যে অ্যালাইন চৌম্বক ক্ষেত্র, সে এই সে এই চৌম্বক ক্ষেত্রটা এই তারকে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট করেছে। সে আবিষ্ট চৌম্বক ক্ষেত্র বাধ্য করেছে আর আবিষ্ট তড়িৎ প্রবাহিত হইতে। এটাই হচ্ছে তাড়িৎ চৌম্বক আবেশ। ঠিক আছে, তো এখন একটা সূত্র আছে, যে লেঞ্জের সূত্র বলা হয়। সেখানে বলা হয়েছে যে যখন এই একটা কয়েলের ভিতর দিয়ে একটা কয়েলকে, একটা কারেন্ট, একটা তারের তারের কয়েলকে, তারের পেঁচানো কুণ্ডলীকে যখন একটা চৌম্বক ক্ষেত্রের পাশ দিয়ে ডানে বা বামে মুভ করানো হবে, তখন তার ভিতরে তড়িৎ শক্তি আবিষ্ট হয়ে যাবে। মানে আমি একটা চুম্বক রেখে দিছি, তার উপর দিয়ে আমি একটা সলিনয়েডের পেঁচানো তামার তারকে আমি যদি যখন মুভ করাবো, বাম থেকে ডানে নিয়ে যাব, তখন ওই তার, ওই সলিনয়েডটা কি করবে? এই সলিনয়েডটা কিন্তু কোনো ব্যাটারির সাথে সংযুক্ত নাই, কিছুই নাই, খালি পেঁচায় রাখছি তার, কিছুই নাই। তারপরেও যখন আমি এটাকে একটা চুম্বকের পাশ দিয়ে, চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে বাম থেকে ডানে নিয়ে যাব, তখন প্রতি সেকেন্ডে সে যে কয়টা চুম্বক বলরেখাকে ওভার করবে, ক্রস করে যাবে, এই প্রতিবার তার মধ্যে এক সাইকেল করে, এক হার্জ করে বিদ্যুৎ উৎপন্ন হবে। কথা বুঝতে পারছেন না পারেন নাই? তার মানে চুম্বক ক্ষেত্রে চারদিকে যখন কোনো তড়িৎ পরিবাহী মুভ করে, ঘুরে বা ডানে বামে যায়, তখনই তার মধ্যে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের বেসিক। সেটা এসি এসি কারেন্ট উৎপাদনের বেসিক হচ্ছে তাড়িৎ চুম্বক আবেশ। আর ডিসি কারেন্ট যেটা, সেটা হচ্ছে গ্যালভানিক সেল বলা হয় বা ভোল্টাইক সেল বলা হয়, সেটা হচ্ছে ল্যাকল্যান্ড সেল বলা হয়। এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি মানে হচ্ছে এখানে তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ, কার্বন দণ্ড থাকে, জিঙ্ক থাকে, অ্যামোনিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, এরকম কিছু লিকুইড তড়িৎ বিশ্লিষ্ট পদার্থের মধ্য থেকে ইলেকট্রন বের করে আনা, সেটা হচ্ছে ব্যাটারি। সেখানে কোনো ঘুরে না, কোনো কিছু ব্যাটারির মধ্যে কোনো কিছু ঘুরে না। এই জন্য এখানে দিক পরিবর্তন হয় না, একদিক থেকে ইলেকট্রন যাইতেই থাকে যাইতেই থাকে, আরেক দিক থেকে ঢুকতে থাকে ঢুকতেই থাকে। এটা এই জন্য এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তাহলে আমরা ব্যাটারি এবং এই যে ডায়নামো, দুইটা ডিফারেন্সটা বুঝে ফেললাম। ডায়নামো বা জেনারেটর দুইটা, একটা হচ্ছে এই ডিসি কারেন্ট উৎপন্ন করে, আর একটা হচ্ছে এসি কারেন্ট উৎপন্ন করে। তো ডায়নামো বা জেনারেটরের গঠন আর ব্যাটারির গঠন দুইটার মধ্যে পার্থক্য আছে। ব্যাটারির ভিতরে থাকে হচ্ছে কেমিক্যাল, কেমিক্যাল থেকে এনার্জিকে ইয়েতে কনভার্ট করা হয়, ইলেকট্রিক্যাল এনার্জিতে। আর ডায়নামো বা জেনারেটরে যান্ত্রিক শক্তিকে, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় ডায়নামো এবং জেনারেটরে। তো ডায়নামো আর জেনারেটর আসলে একই জিনিস,
দুইটাই হচ্ছে ওই যে কয়েল মুভ করে, চুম্বক, একটা চুম্বক ফিক্স থাকে, চুম্বকের চারদিকে একটা কয়েল ঘুরে, এটাকে আর্মেচার বলা হয়। এটা এটা যখন ঘুরে তখন চুম্বকের চারদিকে তামার তারের কুণ্ডলী ঘোরার কারণে কি হয়, এর মধ্যে তড়িৎচালক আবেশ উৎপন্ন হয়, কারেন্ট প্রবাহিত হয়। স্যার বলেন। স্যার আমরা বাসায় মানে ইলেকট্রিসিটি চলে গেলে যে জেনারেটর গুলো ইউজ করি, ওইটা স্যার এসি কারেন্ট উৎপন্ন করে না? হ্যাঁ, এসি করতে হবে, কারণ আমাদের যন্ত্রগুলো এসির সঙ্গে ইয়া করা, ক্যালিব্রেট করা। জি স্যার। আবার জানতে হবে, ডিপেন্ড করবে। জেনারেটর যদি আমি তো আবার আবার বলতেছি, জেনারেটর মোটর একই জিনিস। একটা ডিসি কারেন্ট উৎপন্ন করে, একটা এসি কারেন্ট উৎপন্ন করে, বাট অ্যাকচুয়ালি দুইটা একই জিনিস। কেন? কারণ ওই যন্ত্রের মধ্যে শেষ মুহূর্তে গিয়ে একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে কমিউটেটর ব্রাশ। এক্স্যাক্টলি কোনটা আমার মনে নেই, আর্মেচার, কমিউটেটর, ব্রাশ, এই তিনটা হচ্ছে একটা জেনারেটর বা মোটরের তিনটা মূল উপাদান। এই তিনটার মধ্যে যে কোনো একটার পজিশন অ্যাঙ্গেল 90 ডিগ্রি ঘুরাই, 180 ডিগ্রি ঘুরাই দিলেই সে ডিসি কারেন্টকে এসি কে ডিসি তে উৎপন্ন কনভার্ট করে ফেলে। এটা আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। ছবি এঁকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি। আগে যেটা বলতেছিলাম সেটা শেষ করে নিই। সেটা হচ্ছে যে মূল ঘটনা হচ্ছে আমার লাগবে তড়িৎ চালক শক্তি, এর জন্য লাগবে আমার ঘূর্ণন। এখন জলবিদ্যুৎ উৎপন্ন করেন, বাংলাদেশে যত বিদ্যুৎ কেন্দ্র আছে, আর তাপ বিদ্যুৎ উৎপন্ন করেন, আর পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করেন, আর স্টিম থেকে আপনি উৎপন্ন করেন, গ্যাস বার্নার থেকে উৎপন্ন করেন, মাতার বাড়িতে আছে কয়লা ভিত্তিক উৎপন্ন, রামপালে আছে কয়লা ভিত্তিক, যেটা দিয়েই করেন না কেন আপনি, মূল ঘটনা হচ্ছে আপনাকে বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে আপনাকে কিছু একটা ঘোরাইতে হবে। উইন্ড মিলের মাধ্যমে বিদ্যুৎ একই, ঘোরাইতে হবে আপনাকে। ঘুরলেই, যখনই আপনার চাকা ঘুরবে, দেখবেন সাইকেলের চাকার মধ্যে ডায়নামো লাগানো থাকে, মনে আছে? সাইকেলের চাকার সাথে একটা ছোট্ট ডায়নামো লাগানো থাকে। সেই চাকা যখন ঘুরে, ওই ডায়নামোটা ঘুরে, ডায়নামো ঘুরলে ডায়নামোর ভিতরে এরকম একটা তারের কুণ্ডলী দেওয়া আছে, সে কারেন্ট উৎপন্ন করে, বাল্ব জ্বলে। ঠিক আছে? তো কোত্থেকে আসলাম, কি পড়াইতে গিয়ে এখানে আসলাম আমরা? স্যার ট্রান্সফরমারের যে ভিতরের না না, মেকানিজমটা পড়াইতেছে। ট্রান্সফরমারে কেন আসলাম? উপর থেকে স্কিপ করে আসলাম। কোন কথা থেকে? তড়িৎ চুম্বকীয় আবেশ পড়াইতে যায় স্যার ওইখানে আবেশ পড়াইতে ট্রান্সফরমার। গিয়া? না, হ্যাঁ, তারিখ চুম্বক আবেশ পড়াইতে গিয়া। তার মানে, না ঠিকই আছে, এটি এটাই বলতে চাইছিলাম এইটুকুই পড়াইতে চাইছিলাম আমি, যে এখানে তড়িৎ প্রবাহের মূল ঘটনা হচ্ছে আমার এখানে এই তড়িৎ চুম্বক আবেশই হচ্ছে তড়িৎ উৎপাদনের মূল থিওরি। এটা পুরো বোঝানোর জন্য তড়িৎ চুম্বক আবেশ বুঝে দিকে আমি ট্রান্সফরমারে চলে গেছিলাম। আচ্ছা, আর সামনে যখন আমি ডায়নামো এবং জেনারেটর গঠন দেখাবো, পার্থক্যটা, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এবার মাঝখানের গুলো একটু পরে পরে আসি। আমি এটা কেন মাঝখানে পড়াইলাম, কারণ এটা হচ্ছে এই যে এসির সাথে, অল্টারনেটিং কারেন্টের সাথে তাড়িৎ চুম্বক আবেশটা জড়িত, এই জন্য আমি মাঝখানে বোঝাই নিলাম আর কি। অসুবিধা নাই, সেটা আগাবে, পরে সময় বাঁচবে। আমি 11:30টার মধ্যে ছেড়ে দিব, টেনশন নিয়েন না। রোদ, রোদ কি বলে ফেলছি। এবার রোদের সূত্র দেখি আমরা। ওহমের সূত্র, বিজ্ঞানী ওম বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটাও আমরা পড়ায় ফেলছি, মানে ভোল্টেজ যদি বেশি হয় তাহলে কারেন্ট বেশি যাবে। এই যে ভি সমানুপাতিক আই, ভোল্টেজ বেশি, ভি হচ্ছে ভোল্টেজ, আর আই হচ্ছে কারেন্ট প্রবাহিত। সো ভি সমানুপাতিক আই। আমি ক্লাস নিচ্ছি, যে আমার ক্লাস শেষ হবে 11:30টার দিকে, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, 10 মিনিট বেশি হইতে পারে, কম হইতে পারে। তো ভি সমানুপাতিক আই। এখন আমরা কি জানি, যে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান সমান দিতে গেলে আমাকে মাঝখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। সেই রোধটাই হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আর কেন ধ্রুবক বলা হইলো? কারণ আমি একটা পরিবাহী নিয়ে কাজ করছি, ধরেন তামা নিছি, তামা নিয়ে কাজ করতেছি। তো তামার তারের রোধ কিন্তু ফিক্সড। তামার তারের রোধ কখনো আমি পদার্থ চেঞ্জ না করলে রোধ চেঞ্জ হবে না, এই জন্য আর আর হচ্ছে ফিক্সড। এই তামার তারের ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তার নির্ধারণ করে দিবে কে? শুধুমাত্র তার ভোল্টেজ, অন্য কিছু না। ভি ইকুয়ালস টু আর আই, একটা বেসিক
বৈদ্যুতিক সূত্র। এখন আমরা দেখি যে একই পদার্থ দিয়ে তৈলাম, মনে করেন তামা দিয়েই বানাইলাম, এই তামার তারের রোধ কিসের উপর নির্ভর করে? চারটা জিনিসের উপর নির্ভর করে। কি কি? এক হচ্ছে পরিবাহকের দৈর্ঘ্য, পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহকের উপাদান এবং পরিবাহকের তাপমাত্রা। এখন আমি পরিবাহকের উপাদান বলতে আমি তামা নিলাম। তা আমরা তামাকে কেন তো তারের ভিতর ইউজ করি? কারণ তামার আহ উত্তম পরিবাহক, তার তড়িৎ পরিবাহিতাঙ্ক বেশি। আবার তাপমাত্রা, তাপমাত্রা বাড়ায় দিলে রোদ বেড়ে যায় না কমে যায়, ভুলে গেলাম তো। স্যার রোদ বেড়ে যাবে স্যার, ইলেকট্রন গুলো স্যার বেশি, মানে মলিকুল গুলো বেশি স্যার কাঁপাকাঁপি করবে, তখন স্যার ফ্লোটা কমে যায়। আচ্ছা। হুম। দুইটা দুই রকম। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উল্টা ঘটে, আর নর্মাল পরিবাহীর ক্ষেত্রে উল্টা ঘটে। নর্মাল পরিবাহীর ক্ষেত্রে যখন ইলেকট্রন তাপমাত্রা বেড়ে যাবে, তখন ইলেকট্রন অণুগুলো, পরমাণুগুলো বেশি পরিমাণ কাঁপতে থাকবে। তখন ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় ইলেকট্রন কিন্তু জাম্প করে, মানে এক অণু থেকে পাশের অণুতে, পরমাণুতে, এক পরমাণু থেকে পাশের অণুতে জাম্প করে। তো পরমাণুগুলো যখন কাঁপবে, তখন জাম্প করে কোন কোথায় গিয়ে ল্যান্ড করবে এটা খুঁজে পাবে না ইলেকট্রন গুলা। এই জন্য তড়িৎ প্রবাহ স্লো হয়ে যাবে, কমে যাবে। এই জন্য তাপমাত্রার বিপরীত, তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়লে, এই ভুল বলতেছি, উল্টা বললাম নাকি? আপনি উল্টা বলছেন নাকি? স্যার এরকমই তো জানতাম স্যার, যে হচ্ছে আচ্ছা, স্যার এক মানে সেকেন্ড, এক যখন সেকেন্ড, এন্ট্রপিটা বেড়ে যায়। এক সেকেন্ড, আমি একটু ইয়ে থেকে সার্চ দিয়ে আসি, গুগল থেকে সার্চ দিয়ে আসি। কে বললেন, শরীফ নাকি? জি স্যার। আচ্ছা, আমি একটু গুগলে সার্চ দিয়ে আসি। এই গেল। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ইন মোস্ট মেটাল, অধিকাংশ ধাতুর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ডিক্রিজেস এজ টেম্পারেচার ইনক্রিজেস। তাপমাত্রা বাড়লে কমে যায় কি, এই তড়িৎ পরিবহন করার ক্ষমতা কমে যায়। না, আমি ঠিকই বলছিলাম, উল্টা বলি নাই। তাহলে আপনিও ঠিক বলছেন। হ্যাঁ, ভুলটা জি যেটা স্যার। হয়েছে সেটা হচ্ছে, আপনি বলছেন রোদ বেড়ে যায়, আর আমি বলছি তড়িৎ পরিবাহিতা কমে যায়। দুইটাই সঠিক, দুইটা একই কথা। রোদ বেড়ে যাওয়া মানে তড়িৎ পরিবাহিতা কমে যাওয়া। কথা বুঝতে পারছেন? যখন তাপমাত্রা বেড়ে যাবে, অণুগুলা যখন বেড়ে যাবে, সে বলছে এন্ট্রপি বেড়ে যায়। এন্ট্রপি সম্পূর্ণ আলাদা জিনিস, এটা আপনাদের বুঝাতে গেলে মাথা নষ্ট হবে। সহজ কথায় বলি, তাপমাত্রা যখন বেড়ে যায়, অণুর কাঁপাকাঁপি বেড়ে যায়। কাঁপাকাঁপি বেড়ে গেলে এক পরমাণু থেকে আরেক পরমাণুতে গিয়ে ইলেকট্রন কোথায় গিয়ে ল্যান্ড করবে সে জায়গা খুঁজে পায় না, এই জন্য সে ল্যান্ড করতে দেরি করে, মানে ইলেকট্রন প্রবাহ কমে যায়। ইলেকট্রন প্রবাহ কমে যায় মানে তড়িৎ পরিবাহিতা কমে যায়। আর তড়িৎ পরিবাহিতা কমে যায় মানে রোধ বেড়ে গেছে। তার মানে তাপমাত্রার সাথে রোধ হচ্ছে সমানুপাতিক। তাপমাত্রা বললে রোধও বেড়ে গেছে। আবার তাপমাত্রার সাথে তড়িৎ পরিবাহিতা ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল পদার্থের ক্ষেত্রে, ইন মোস্ট মেটালস। বাট দোজ হু আর সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী, ইলেকট্রনিক্স আমরা পড়বো, যেমন জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, এগুলা, এগুলার ক্ষেত্রে যেটা হয়, যে এগুলার তো এমনি পরিবাহী না, এরা তো অর্ধপরিবাহী। এদের যে ইলেকট্রন জাম্পই করতে চাচ্ছে না, এদের ইলেকট্রন জাম্পই করতে চাচ্ছে না। আলসা ইলেকট্রন, অলস। ইলেকট্রনকে জাম্প করানোর জন্য বাইরে থেকে এনার্জি দেওয়া দরকার। এই জন্য টেম্পারেচার যখন আপনি দিবেন, সেই টেম্পারেচারের কিছু অংশ কনভার্ট হয়ে ইলেকট্রনকে এনার্জি দেয়, যে যা ভাই ছুটে যা, তুই যা। ঠিক আছে? এই জন্য অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ায় দিলে
পরিবাহিতা বেড়ে যায়, মানে রোদ কমে যায়। আর নর্মাল পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ায় দিলে পরিবাহিতা কমে যায়, মানে রোদ বেড়ে যায়। ক্লিয়ার? এবার আমরা দেখি দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক। মনে করেন একই পরিমাণ তামার তার, একই পদার্থ, একই টেম্পারেচার, বাকি সবকিছু ফিক্সড ধরেন, একটা শুধু চিন্তা করবেন। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, দুইটাই চিকন, একই রকম চিকন তার মনে করেন। এখন একটা হচ্ছে 1 মিটার লম্বা তার, আর একটা হচ্ছে 1 কিলোমিটার লম্বা তার। কোনটা রোদ বেশি? আপনাদের কমন সেন্স কি বলে কোনটা রোদ বেশি? স্যার যেটা লম্বা হবে স্যার ওইটা রোদ বেশি হবে স্যার। রাইট, রাইট। কারণ মনে করেন আমার সুইচ থেকে 1 মিটার দূরে বাতি জ্বালাচ্ছি, আর সুইচ থেকে 1 কিলোমিটার দূরে বাতি জ্বালাচ্ছি। 1 কিলোমিটার দূরে যে ইলেকট্রন ট্রাভেল করবে এর মধ্যে কিছু ইলেকট্রন মরে যাবে, ঘুমায় যাবে, হারায় যাবে। বুঝতে পারছেন? মানে যত বেশি লম্বা হবে তার, তত বেশি আমার রোদ বেড়ে যাবে, মানে আমার পরিবাহিতা কমে যাবে। আচ্ছা, এবার বাদ দিলাম। এবার দৈর্ঘ্য বলে যান, বাকি সব কনস্ট্যান্ট। এবার বলেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে একটা চিকন তার একটা মোটা তার, কোনটা রোদ বেশি হবে? কমন সেন্স দিয়ে বলেন। চিকন তার। শুনি না, আবার বলেন। স্যার চিকন তার। হ্যাঁ, চিকন তারের রোদ বেশি হবে। কারণ চিন্তা করেন, সমান দূরত্ব যদি হয়, সমান টেম্পারেচার, 1 মিটার দূরত্বে একটা চিকন তার দিয়ে কারেন্ট দিচ্ছেন, আর একটা মোটা তার দিয়ে কারেন্ট দিচ্ছেন। কোন তার দিয়ে কারেন্ট বেশি যাবে? মোটা তার দিয়ে। মোটা তার। কারণ মোটা তারে অনেক পরিমাণ পরমাণু আছে, এই জন্য ইলেকট্রন পাস হওয়ার জন্য অনেক স্কোপ সে পাবে। এজন্য মোটা তারের রোধ কম, পরিবাহিতা বেশি, মানে রোধ কম। আর চিকন তারের রোধ বেশি, পরিবাহিতা কম। শেষ, বেসিক শেষ। এবার আমরা দেখি বৈদ্যুতিক পাখার ঘূর্ণনের ক্ষেত্রে গতি রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। রেগুলেটরের ভিতরে থাকে কি পরিবর্তনশীল রোধ, মানে রেগুলেটরের ঘোড়ায় যখন আমরা রোদ বাড়ায় দিচ্ছি, যার ফলে বিদ্যুৎ প্রবাহিত কমে যাচ্ছে, যার ফলে পাখা ধীরে করতেছে, কিন্তু ভোল্টেজ কিন্তু কমায় নাই। হুম ভোল্টেজ যে পরিমাণ আমি দিছিলাম, ঘরের ভোল্টেজ সেই একই ভোল্টেজ আছে। যার কারণে এখানে যে লেখছে এটা একদম 100% কারেক্ট না, যে এক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয় হয় না। কারণ হচ্ছে রেগুলেটরের সাশ্রয়কৃত বিদ্যুৎ তাপ শক্তি হিসেবে অপচয় হয়। এটা 100% কারেক্ট না, এখানে আরো কিছু জিনিস জড়িত আছে। এটা কারেক্ট, এটার সাথে আরো কিছু জিনিস জড়িত আছে এখানে। ঠিক আছে, একই ভোল্টেজ দিচ্ছি, সমান পরিমাণ তড়িৎচালক শক্তি ব্যয় হচ্ছে, কিন্তু একবার হচ্ছে যখন রেজিস্ট্যান্স কমাই দিচ্ছি তখন তড়িৎ প্রবাহ বাড়ছে, যার ফলে ফ্যানের ভিতরের মোটর বেশি ঘুরতেছে। আবার যখন আমি রোদ বাড়াই দিচ্ছি, তখন ওই যে ভি ইকুয়ালস টু আরআই সূত্র দিয়া রোদ বাড়াই দিলে আই কমে যাবে, একই ভোল্টেজে তড়িৎ প্রবাহ কমে যাবে, তখন ইয়া কমবে, ফ্যানের মোটর কম স্পিডে ঘুরবে এই জন্য। কিন্তু ভোল্টেজ যেহেতু আমার কমে নাই, মানে আমার মোট তড়িৎচালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স আমার কমে নাই, মানে সমান কারেন্ট বিলি আমার উঠবে, ফ্যান বাড়াই দিই আর কমাই দিই। তবে হ্যাঁ, ইদানিং কিছু আপার টেকনোলজির কিছু রেগুলেটর বের হয়েছে, যারা ইন্ডাকটেন্স রেগুলেটর বলে, বা আরো কিছু আপার টেকনোলজি ইউজ করেছে, এটা এক্স্যাক্টলি আমার জানা নাই। তবে আমি জানি এগুলো আছে, দাম বেশি এগুলার। এখানে এমন টেকনোলজি ইউজ করা হয়েছে, সে ভোল্টেজই কমাই দিছে, মানে আমার কারেন্ট টানবেই কম, সে এগুলোতে আবার সেভ হয়ে যায়। আপনারা খুঁজে দেখবেন, মার্কেটে পাওয়া যায়। স্যার এসির ক্ষেত্রে কি এসি কমাই দিলে বা বাড়াই দিলে এক্ষেত্রে কি বিদ্যুতের আপ ডাউন হতে পারে? হ্যাঁ, এসির ক্ষেত্রে আলাদা। কারণ এসি হচ্ছে যখন আপনি কমাই দিবেন, হুম এসির কাজ হচ্ছে টেম্পারেচার কমানো। তো এখন 30 ডিগ্রিকে যদি আপনি ধরেন 40 ডিগ্রি টেম্পারেচার আছে, এই 40 ডিগ্রিকে 25 ডিগ্রিতে নামাইতে হলে আপনাকে বেশি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিতে হবে। আর 40 ডিগ্রিকে 30 ডিগ্রিতে নামাইতে, মানে 15 ডিগ্রি কমাইতে বেশি পরিমাণ কারেন্ট ইউজ করতে হবে। আর 10 ডিগ্রি টেম্পারেচার কমাইতে আপনাকে কম কারেন্ট ইউজ করতে হবে, এটাই স্বাভাবিক না? এসি আর ফ্যানের বিষয়টা আলাদা। ফ্যান যখন আপনি ছাড়ছেন, কন্টিনিউয়াস ফ্যানটা চলতেছে, রেগুলেটর দিয়ে আপনি জাস্ট স্পিড কমাই দিচ্ছেন। আর এসির ক্ষেত্রে কম্প্রেসার কিন্তু কন্টিনিউয়াস চলে না, আপনারা খেয়াল করে দেখবেন, কম্প্রেসার একটু চলে আবার অফ হয়ে যায়, আবার একটু চলে আবার একটু অফ হয়ে যায়। তো যখন আপনি বেশি টেম্পারেচার কমাইতে চাইবেন, তখন কম্প্রেসারটা বেশি সময়, 90% সময় সে কাজ করতে থাকবে। আবার যখন টেম্পারেচার আপনি হালকা কমাবেন, তখন সে 70% সময় কাজ করতে থাকবে। শীতের দিনে এসি ছাড়লে আপনার 10% বা 20% সময়, মিনিটে মনে করেন 10 সেকেন্ড 15 সেকেন্ড কম্প্রেসার কাজ করবে, ম্যাক্সিমাম সময় এসি কম্প্রেসার বসেই থাকবে। কারণ এসির মধ্যে সেন্সর দেওয়া আছে, যে ইনপুট যে বাতাসটা আসছে তার টেম্পারেচার কত, আমার কত ডিগ্রি কমাইতে হবে, এটা এসি এমনি নিজে থেকেই বুঝে।
আপনি দেখবেন যে শীতের দিন যখন টেম্পারেচার 25-এর নিচে থাকে আর আপনি টেম্পারেচার দিয়ে রাখছেন 25, তখন কম্প্রেসরকে কাজ করতেই হয় না, কারণ সে বুঝে গেছে যে টেম্পারেচার তো 25-এর কমই আছে, আমি আর কাজ করবো কি। এসি তো টেম্পারেচার বাড়ায় না, মনে রাখবেন, এসি কিন্তু শুধু কমায়, এসি বাড়াইতে পারে না। তাইলে যখন এসি রান হবে, বাতাস শুধাই ফ্লো হবে, কম্প্রেসর চলবে না, তখন দেখবেন এসি গন্ধ করবে। শীতের দিন কখন এসি ছেড়ে দেখেন দুর্গন্ধ আসে, কারণ কি? কম্প্রেসার কাজ করে না, ওই এসি রুমের বাতাসটা টেনে টেনে সে ছাড়ে, এক্সপানশনাল ভালভের ভিতর দিয়ে বাতাস গ্যাস চলে আসে, তখন ওইখানে কিছু দুর্গন্ধ, কিছু ফ্রেয়ন গ্যাস নিয়ে মনে হয় চলে আসে। আমি জানি না কি কারণে দুর্গন্ধ হয়, তবে আমি এটা প্র্যাকটিক্যাল দেখছি, শীতের দিন এসি ছাড়লে দুর্গন্ধ হয়। আচ্ছা, সাধারণ বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে রোদের কারণে তাপ সৃষ্টি হয়। আর তাপ, ওই যে ওই দিন গত ক্লাসে পড়াই ফেলছিলাম যে আপার লেভেলের কক্ষপথে ইলেকট্রন জাম্প করে, কিন্তু সে যখন আবার নিজের কক্ষপথে ফিরে আসে, বাড়তি শক্তিটাকে সে তাপ এবং আলো আকারে ছড়ায় দেয়, এই জন্য বাতির উজ্জ্বল হয়, বাতি লাইট জ্বলে, বিদ্যুতের অপচয় হয়। আচ্ছা, এই জন্য ওই যে দেখবেন বর্তমানে যে এলইডি বাল্ব দেখবেন, এলইডি বা এনার্জি সেভিং বাল্ব, এগুলো গরম হয় না, হাত দিয়ে ধরতে পারবেন আপনি। ঘরে যখন সাদা বাতি যেগুলো হাত দিয়ে ধরতে পারবেন, হাত পুড়বে না। কিন্তু আগে যেগুলো ছোটবেলায় আমরা টাংস্টেন ফিলামেন্টের বাল্ব ছিল, গরম হয়ে থাকতো, এবং পানির ছোড়া দিলে সঙ্গে সঙ্গে বাল্ব ফেটে যেত। বাইরের বাল্ব থাকলে বৃষ্টি পড়লে বাল্ব ফেটে যেত, এটা আমাদের কমন ঘটনা ছিল। আমাদের বারান্দার বাল্ব বৃষ্টির ফোঁটা পড়েই ঠাস করে ব্লাস্ট হয়ে যেত। ঘরে বসে আছি, হঠাৎ করে ব্লাস্ট হইলো আর আগুন নিভা গেল, বুঝলাম কি হয়েছে। আম্মু বলে কিছু না, কমন বিষয়, বাল্ব ফাইটে গেছে বৃষ্টি পড়া। কিন্তু এটার ভিতরে যে কত সায়েন্স লুকায় আছে, এটা যদি আম্মা জানতো, তাহলে আমার আম্মা এইভাবে ব্যাখ্যা করতো। মানে আমার আম্মা যদি কদমালি টাইপের মানুষ হইতো, আমার ছেলেকে আমি বোঝাবো, যে মা বল, আমার ছেলে যদি জিজ্ঞেস করে, বাবা কি হইলো এটা, শব্দ হইলো কেন, কারেন্ট ভেঙে গেল কেন, বাল্ব ফেটে গেল কেন, অন্ধকার হয়ে গেল কেন, তখন আমি তাকে সায়েন্স দিয়ে বুঝাইতাম যে বাবা এটাই সায়েন্স। তড়িৎ পরিবাহিতা, এতক্ষণ আমরা যা বললাম রোধ, তার বিপরীত ঘটনাই হচ্ছে তড়িৎ পরিবাহিতা। যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর মধ্য দিয়ে সে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত করবে, তার পরিমাণটাই হচ্ছে তড়িৎ পরিবাহিতা। এর একক হচ্ছে সিমেন্স। পরিবাহিতার উপর ভিত্তি করে সকল পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবাহী, যেমন লোহা, সোনা, তামা, সিলভার, এগুলা। অর্ধপরিবাহী, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এগুলা। এবং অন্তরক, যেগুলোর বিরুদ্ধে কারেন্ট যায় না, যেমন মনে করেন হচ্ছে প্লাস্টিক, রাবার, কাঠ, কাপড়, কটন, এগুলা। তো এইটা হচ্ছে একদম কমন সেন্সের কথা, জাস্ট কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা। কিন্তু আপার লেভেলে যখন আমরা যাব, চৌম্বকত্ব যখন আমরা পড়বো, তখন আমরা আবার এগুলোতে থাকবো না, তখন আমরা চলে যাব প্যারা ইলেকট্রিক ম্যাটেরিয়াল, মানে প্যারা বৈদ্যুতিক পদার্থ, ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল, তারপর ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, তারপর অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অ্যান্টি প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অ্যান্টি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এগুলো অনেক আপার লেভেলের থিওরি। তো আমরা নর্মাল থিওরিটা আজকে পড়ি, ইলেকট্রনিক্সে আমরা আপার লেভেলের থিওরিটা শিখবো, কেমন? নর্মাল সেন্সে যেগুলোর ভিতর দিয়ে কারেন্ট যায় সেগুলোকে পরিবাহী বলে। যেমন এই যে সকল ধাতুর ভিতর দিয়ে কারেন্ট যায়, কারণ মনে আছে আপনাদেরকে ধাতব অধাতব পদার্থ যখন পড়াইছিলাম, তখন বলেছিলাম যেসব পদার্থে ধাতব বন্ধন থাকে, মানে মিষ্টির রসের শিরার একটা থিওরি আছে, কোন বিজ্ঞানী যেন দিয়েছিল, নামটা ভুলে গেছি, যে ধাতব বন্ধনকে তিনি মিষ্টির রসের সঙ্গে তুলনা করেছেন। মিষ্টির রসের মধ্যে যেমন শিরাগুলা, মিষ্টির রসের মধ্যে যেমন মিষ্টিগুলা উঠে উঠে থাকে, একই রকম ধাতব বন্ধনে ইলেকট্রন গুলা বাইরের কক্ষপথে বের হয়ে হয়ে থাকে। এই জন্য সকল ধাতু খুব ইজিলি, ইলেকট্রন যেহেতু বের হয়েই থাকে, মানে চায় সে বের হয়ে যেতে, খুব ইজিলি কারেন্ট প্রবাহিত করে। মানব দেহ পরিবাহক। আর্দ্র বায়ু অ্যাকচুয়ালি বায়ু তড়িৎ প্রবাহক না, বায়ু একটা অন্তরক, কিন্তু পানি হচ্ছে তড়িৎ পরিবাহক। এই জন্য বায়ুর মধ্যে যখন আর্দ্রতা থাকবে, তখন সেই বায়ুটা তড়িৎ পরিবহন করবে। তো মনে রাখবেন, হাই ভোল্টেজের যে জেনারেটর বা পাওয়ার হাউস আছে, সেখানে যদি আপনি কাছে আঙ্গুল নিয়ে যান, 1 মিটার দূরত্ব থেকে, 1 ইঞ্চি দূরত্ব থেকে, ওকে টান মেরে আপনাকে ধরে ফেলবে কিন্তু। কারণ দুই কারণে ধরবে, কিছু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে ধরবে, আর কিছু হচ্ছে আর্দ্রতার কারণে সে স্পার্ক করবে। বিদ্যুৎ চমকানো কি কারণে, এটা আমরা নিচে ব্যাখ্যা করব। পানি, মাটি, এগুলা বিদ্যুৎ পরিবহন করে। তবে এই ধাতু হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মানে যারা হচ্ছে স্ট্রং কন্ডাক্টর, আর বাকিগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এরা আহ, মানে কম পরিবহন করে। গ্রাফাইট, সে হচ্ছে অধাতু, ধাতু না, তারপরেও সে তড়িৎ পরিবাহ করে,
কারণ সে কার্বনের একটা রূপভেদ। আর রূপা, সিলভার আর কি, মেয়েরা যে কানের দোল পরে, রূপা হচ্ছে সর্বোত্তম তড়িৎ পরিবাহক। রূপার উদাহরণ দিতে গিয়ে আমি মেয়েরা কানের দুল পরে এটা কেন বললাম, সাবকনশিয়াস মাইন্ডে আমার ঘুরতেছে। রূপা শব্দটা মনে হইলেই মনে হয় যে, সোনা শব্দটা বললেই মনে হয় কি মেয়েরা কানে পড়তেছে, এই জন্য। ছেলেরা আসলে স্যার আমার আম্মুর নাম রূপা। তাই, ফাইন। তো বিষয় হচ্ছে যে সোনার রূপা এগুলো নাম শুনলেই আমাদের একটা নারী চরিত্র চলে আসে, কারণ মহিলারা অর্নামেন্টস বেশি পরে। এটার কিন্তু ধর্মীয় তাত্ত্বিক দিকও আছে। বিষয়টা এমন না যে মেয়েরা পছন্দ করে, যেমন দেখেন আমার হাতে কোনো আংটি নাই, কানে কোনো দুল নাই, কিচ্ছু নাই আমার। কানে দুল তো থাকবেই না, আংটিই নাই আমার একটা। আমার একটা হীরার আংটি আছে, বুঝছেন? বিয়ের সময় শ্বশুর মশাই আমাকে গিফট করেছিল হীরার আংটি, সোনার এবং হীরার, এবং এটা আমার লাইফের ফার্স্ট আংটি। এর আগে কেউ আমাকে কোনো আংটি গিফট করে নাই, আমিও চাই নাই, আমি পড়তে পছন্দ করি না। মানুষ দেখি বিয়ার পরে দুইটা তিনটা আংটি নিয়ে ঘুরে, মানে সে বুঝায় আই এম ম্যারিড and my in-laws house is rich, they gifted me 3 diamond rings। কিন্তু আমার এসব খুব মানে হাস্যকর মনে হয়। পুরুষ মানুষ আংটি পরবে, কানে দুল পরো, নাকে নোলক পরো, পার্থক্য কি? আচ্ছা, আরেকটা ধর্মীয় তাত্ত্বিক দিক বলছিলাম। আপনারা জানেন কিনা পুরুষ মানুষের জন্য সোনার স্বর্ণালঙ্কার পরা হারাম? এটা কি জানেন আপনারা? স্যার জি 4 আনা স্যার। পর্যন্ত পড়া যায় তো? পরা যায় 4 আনা পর্যন্ত? আমি জানি না। স্যার মানে ছোট, এরকম কিছু জানতাম না স্যার। স্যার না। গোল্ডটা হচ্ছে স্যার পুরুষের জিনের সাথে এক করে স্যার ক্যান্সারের উৎপত্তি করে, এই জন্য হইতেছিল, মানে এটা সাইন্টিফিক ব্যাখ্যা স্যার। আর আমাদের ধর্মে হচ্ছে গোল্ডটা ইউজ করা পুরুষের জন্য হারাম স্যার। আমি তো এটাই জানি, হারামই জানি, কিন্তু 4 আনা পর্যন্ত পড়া যায় এটা কিন্তু আমি শুনি নাই। হইতে পারে আমার জানা ভুলিতে, আমি তো আর ধর্মীয় বিশেষজ্ঞ না, গুগলে সার্চ দিয়ে দেখি তাহলে না এটা আপনারা। কুসংস্কারও হতে পারে, মানুষে যে বলে। আচ্ছা। আচ্ছা, চার আনার ইয়াটা হচ্ছে স্যার আরেকটা জায়গায়, সেটা হচ্ছে স্যার আমাদের হচ্ছে মানে রূপার আংটি পরাটা হচ্ছে নবীর সুন্নত। আর হচ্ছে স্যার চার আনার রূপার আংটি থাকা মানে হচ্ছে স্যার আপনার যদি কোথাও মৃত্যু হয় তাহলে হচ্ছে স্যার মানে কাফনের টাকাটা যেন আপনার শরীরের সাথেই থাকে আর ও কি, এই হিসাবে স্যার আচ্ছা, এটা ইয়া করে বাহ, স্যার। বাহ, চমৎকার। দেখছেন ইসলাম কি ধর্ম, কি কি থিঙ্কিং করে, যে মরার পরেও যেন আপনাকে কারো কাছে ধার করতে না হয়। আপনার সৎকারের কাজ যেন, আপনার ফিউনারেলের জন্য যেন কাউকে হাত ধরতে না হয়। চমৎকার। ঢাকা শহরের মৃত্যুটা অনেক করুণ, বুঝছেন, মর্মান্তিক। সেদিন শুনলাম বনানী গুরুস্থানে নাকি বুকিং দিতে কত লাখ টাকা বলে লাগে মারা যাওয়ার পরে গুরুস্থানে জায়গা পাইতে। চিন্তা করছেন? আমি তো অবাক হয়ে যাই। আচ্ছা, তাহলে যারা বস্তিতে থাকে তারা দাফন হয় কিভাবে, তারা কই যায়? মানুষ তো, অনেক মানুষ আছে গরিব যাদের একটা টাকা ক্যাশ নাই। আমি লেবার, দৈনিক শ্রমিক, আমি আজকে ইনকাম হইলে বাধা করে খাইতে পারবো, নাহলে পারবো না। আমার টাকা তো 1 টাকাও ক্যাশ নাই। তাহলে এখন আমি আজকে যে মারা গেলাম ঘর থেকে বেরোয় কাজ করতে গিয়ে, আমার দাফন করার খরচটা কে দিবে এবং কোথায় হবে? মানে ভাবতে না আসলে অবাক লাগে। সেদিন দেখলাম এই যে জুলাই বিপ্লবে একটা ছেলে কি জানি বললো, একটা ভিডিওতে দেখলাম আর কি ফেসবুকে, তার বাবাকে মেরে ফেলছে নাকি এরকম, নাকি নাকি বাবা বললো ছেলেকে মেরে ফেলছে। লাশ আনতে গেছে এই ইয়াতে, আহ, ঢাকা মেডিকেল কলেজে মর্গে, ওখানে পুলিশ তাকে ঢুকতে দিচ্ছে না, বলে সময় খারাপ, ঢোকা যাবে না, নিষেধ, এই সেই হ্যান ত্যান। বাবার লাশ ভিতরে, বাইরে ছেলেকে পুলিশের সাথে বার্গেনিং করতে হচ্ছে, পুলিশের মাইর খাইতে হচ্ছে। মানে কি যে প্যাথেটিক, মানে আসলে ভাবলে আসলে মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা সময় কম, যেহেতু আমরা সামনে আগাই। বলছে আর্দ্রবায়ু বা মেঘযুক্ত তড়িৎ পরিবাহী বলে এর মধ্য দিয়ে বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ, যদিও বেশি ঝুঁকিপূর্ণ না, কারণ আর্থিং নাই তো, কারেন্ট পুরোটা বডি কারেন্ট হয়ে যাওয়ার সুযোগ নাই। সেকেন্ডলি হচ্ছে, বিমান যদি বডি কারেন্ট হয়েও যায়, বিমানে তো বডি কারেন্ট হচ্ছে কন্টিনিউয়াস, বিদ্যুৎ কিন্তু বিমানকে চমকাচ্ছে। যে বিমানের ভিতরে বডিটা ইনসুলেটর দেওয়া, অন্তরক, অন্তরক বা ইনসুলেটর মানে হচ্ছে যেটা তড়িৎ পরিবহন করে না, এই জন্য বিমানের যাত্রীরা টের পাচ্ছে না, শক খাচ্ছে না। অন্তরক বা অপরিবাহক যেসব পদার্থের ভিতর দিয়ে আধান একেবারেই চলাচল করতে পারে পারে না তাকে বলা হয় অন্তরক, যেমন অধাতু, প্লাস্টিক, কাঠ, কাঁচ, রাবার, চীনামাটি, রেশম, শুষ্ক বাতাস, এগুলো অন্তরক।
অর্ধপরিবাহী যেসব পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অন্তর পদার্থের চেয়ে বেশি, মানে মাঝামাঝি, তাদেরকে অর্ধপরিবাহী বলে। যেমন সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনাইড, ক্যাডমিয়াম, সালফার, গ্যালিয়াম, হুম, ইন্ডিয়াম, অ্যান্টিমনি, এগুলা। আর্সেনাইড মানে আর্সেনিক, একটা ধাতু আছে, মৌলিক পদার্থ, তার যৌগ। অ্যান্টিমোনাইড মানে হচ্ছে অ্যান্টিমনি, একটা মৌলিক পদার্থ আছে, তার যৌগ বোঝাচ্ছে হচ্ছে। তাপমাত্রা বাড়লে প্রায় সকল পরিবাহকেরই পরিবাহ এ মুখস্থ করবেন, কিন্তু আমি কিন্তু রিডিং করে গেছি, আপনার মুখস্থ করবেন একদম কড়াকড়ি ভাবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাপমাত্রা বাড়লে সকল পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায়, মানে রোধ বেড়ে যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি, অর্ধপরিবাহী যারা, তাদের তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা বেড়ে যায়। ঠিক আছে? আর কার্বন অর্ধপরিবাহী না, তারপরেও কার্বনের তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা, কার্বন অর্ধপরিবাহী না হলেও তার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতা বৃদ্ধি পায়। মানে কার্বনের ধর্মটা অনেকটা অর্ধপরিবাহীর মতো। সে ধাতু না, তারপরেও সে তড়িৎ প্রবাহিত করে। আবার সে অর্ধপরিবাহী না, তারপরেও সে তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা বৃদ্ধি পায় বা রোধ কমে যায়। তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ার। কোন পরিবাহক বা যন্ত্রের মধ্য দিয়ে 1 সেকেন্ড ধরে তড়িৎ পরিবাহের ফলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় তড়িৎ ক্ষমতা। আমরা নর্মাল ক্ষমতা বলতে কি জানি? প্রতি একক সময়ে কাজ করার ক্ষমতাকে, একক সময়ে কাজ করার ক্ষমতাকে ক্ষমতা বলে। আর একক সময়ে বৈদ্যুতিক কাজ করার ক্ষমতাকে বৈদ্যুতিক ক্ষমতা বলে। বা একক সময়ে শক্তি ব্যবহারের হারকে ক্ষমতা বলে। আর একক সময়ে বৈদ্যুতিক শক্তিকে অন্য শক্তিতে কনভার্টের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বলে। কোনো পার্থক্য নাই, একই জিনিস। সূত্র আছে। সূত্র কি? পি হচ্ছে পাওয়ার, পি ইকুয়ালস টু ভিআই ইকুয়ালস টু আই স্কোয়ার আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এই সবগুলাই সঠিক, মুখস্থ করে ফেলবেন। মনে রাখবেন ভি ইকুয়ালস টু আর আই। এই ভি ইকুয়ালস টু আর আই যখন আপনি বসাই দিবেন, তখন এখানে বসাই দিলে এই যে আই স্কোয়ার আর সূত্র কাটাকাটি হয়ে যাবে। আবার এখানে যখন ভি এর মান যখন আর আই বসাই দিবেন, তখন এই আই আই গুণ আই এর সঙ্গে আই গুণ হয়ে আই স্কোয়ার আর হয়ে যাবে। বুঝতে পারছেন? এভাবে সূত্রটাকে আবিষ্কার, একটার সাথে একটা প্রতিপাদন করা হয়েছে। ক্ষমতার একক ওয়াট, বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। 1 ওয়াট ইকুয়ালস টু 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। কেন 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার হইলো? এই দেখেন, পি ইকুয়ালস টু ভিআই, ভি হচ্ছে ভোল্ট, ভি এর একক ভোল্ট, ভোল্টেজের একক ভোল্ট। আর আই হচ্ছে তড়িৎ পরিবাহ, তড়িৎ প্রবাহ, প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এই জন্য 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, নর্মালি হচ্ছে ওয়াট, কিন্তু এর ক্ষমতাকে কিলোওয়াট বা মেগাওয়াট দিয়ে প্রকাশ করা হয়, কারণ একটা ওয়াট খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। আমাদের বৈদ্যুতিক বাল্ব গুলা ছিল আগে 100 ওয়াট, টাংস্টেন বাল্ব গুলা। একটা ইস্ত্রি হচ্ছে 1000 ওয়াট। তাহলে 1 ওয়াট তো খুব ক্ষুদ্র, বুঝতেই পারতেছেন। আমাদের সবচেয়ে যে এলইডি বাল্ব গুলা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় ঘরে, এখন এলইডি টেকনোলজি, এগুলো হচ্ছে 20 ওয়াট, 30 ওয়াট। এলইডি টেকনোলজি আসার পরে প্রচুর পরিমাণ কারেন্ট সেভ হয়ে গেছে। আগে 100 ওয়াটের বা টাংস্টেন বাল্ব যে পরিমাণ কারেন্ট আলো দিত, এখন 15-16 ওয়াটের এলইডি বাল্ব সে সমান পরিমাণ কারেন্ট ইয়ে দেয়, আলো দেয়। এবং এলইডি বাল্বের স্থায়িত্ব বেশি, এবং এলইডি বাল্বের আলো সুন্দর সাদা আলো। বুঝতে পারছেন? 1 কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট। 1 মেগাওয়াট মানে 10⁶ ওয়াট, মানে 10 লক্ষ ওয়াট। একই বিভব পার্থক্যের কোনো বৈদ্যুতিক বাতির হোল্ডারে 40 ওয়াট, 60 ওয়াট, 100 ওয়াট, এগুলা যদি সংযুক্ত করা হয়, দেখা যাবে 100 ওয়াটের বাতি সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। এটা বলার কিছু নাই, সবাই জানি আমরা। তড়িৎ শক্তি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। এটা কিন্তু হাইফেন, এটা কিন্তু মাইনাস চিহ্ন না, কেউ ভাববেন না, মাইনাস ভাববেন না। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াটকে যখন আপনি 1 ঘন্টা দিয়া গুণ করবেন, তখন যে এককটা বেরোবে সেটা কিসের একক? শক্তির একক, না কাজের একক, না ক্ষমতার একক, না সময়ের একক, না বিদ্যুতের একক? কিসের একক বলেন তো? ওয়াট ইন্টু টাইম।
কিলোওয়াট, ওয়াট কিসের একক? ক্ষমতার একক না? জি স্যার, ক্ষমতা রাখুন স্যার আবার। ক্ষমতা ইন্টু সময় ইকুয়ালস টু হোয়াট বলেন তো? কাজ মানে শক্তি, কাজ আর শক্তি। কেন বলেন তো? কারণ আমরা জানি কাজ সমান সমান, না, আমরা জানি ক্ষমতা সমান সমান কাজ বাই সময়, তাই না? একক সময়ে কাজ করার হারকে শক্তি বলে, বা একক সময়ে, সরি, একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। অথবা একইভাবে একক সময়ে শক্তি ব্যয় করার হারকে ক্ষমতা বলে। তো এখন আমি, যে একক সময় মানে সময় দিয়ে ভাগ, আমরা জানি পি সমান সমান ডব্লিউ বাই টি। বলছিলাম না ক্ষমতা সমান সমান ওয়ার্ক বাই টাইম। এটাকে যদি আমরা বজ্রগণন করি তাহলে কি আসে? পি সমান সমান ডব্লিউ বাই টি ছিল, তাহলে ডব্লিউ সমান সমান পিটি, মানে ডব্লিউ মানে ওয়ার্ক সমান সমান পি ইন্টু টি। কাজ সমান সমান ক্ষমতা ইন্টু সময়, কাজ সমান সমান ক্ষমতা ইন্টু সময়। আবার আমরা জানি কাজ এবং শক্তির একক একই, দুইটাই জুল। তার মানে এই কাজ যে জিনিস, শক্তি একই জিনিস, তাহলে আমরা বলতে পারি শক্তি সমান সমান পি ইন্টু টি। মানে পি কে যখন টি দিয়ে গুণ দিব তখন সেটা অ্যাকচুয়ালি কাজের একক হয়ে যাবে, মানে জুলের একক হয়ে যাবে বা শক্তির একক হয়ে যাবে। এই কথাটা আমি বোঝানোর জন্য এখানে বলছি। দেখেন কিলোওয়াট আওয়ার অ্যাকচুয়ালি শক্তির একক, মানে এটা জুলের ইকুইভ্যালেন্ট। আমি যদি বলি সমান সমান জুল, এটা ভুল হবে না। কিলোওয়াট আওয়ার মানে ওয়াট হচ্ছে ক্ষমতার একক পি, আর ঘন্টা হচ্ছে সময়ের একক টি। পি ইন্টু টি, মাইনাস, কিন্তু মাইনাস চিহ্ন না, এটা কিন্তু অ্যাকচুয়ালি গুণ চিহ্ন, বুঝতে পারছেন? কিন্তু হাইফেন দিয়ে বোঝানো হয় কিলোওয়াট আওয়ার। তার মানে এটা অ্যাকচুয়ালি শক্তির একক। আমি এটা বোঝানোর জন্য এতক্ষণ কথা বললাম, বুঝতে পারছেন না? কিছু প্যাচ লেগে গেছে ওই স্যার মিয়ারা? বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 3600 ইন্টু 1000, এটা কি বলা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তো 3600 কে 1000 দিয়ে গুণ দিলে কি হয়? 3600 কিলো জোল। কিলো হইলে আরো তিনটা শূন্য বসবে, 1 2 3। এই দেখেন 3.6 ইন্টু 10⁶, ঠিক আছে? 3.6 ইন্টু 10⁶ জুল, এটাকে বলা হচ্ছে 1 ইউনিট। বুঝতে পারছেন? আমরা যে বৈদ্যুতিক শক্তি ব্যয় করি স্যার আজকে কি আরো কন্টিনিউ করবেন? এই শীটটা শেষ করা পর্যন্ত আর 5 মিনিট। এখন আর এগুলো, এখন আর থিওরিটিক্যাল কিছু নাই। থিওরি পড়াই ফেলছি, এই যে ট্রান্সফরমার পড়াই ফেলছি, বুঝছেন? এখন আর থিওরিটিক্যাল কিছু নাই। 5 7 মিনিট সর্বোচ্চ গেল, জুল গেল। এই জুলটাকে বলা হয় বিওটি। বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, মানে বাণিজ্যিক বোর্ড। তারা নির্ধারণ করে দিয়েছে যে 1 কিলোওয়াট আওয়ারের দাম কত। ঠিক আছে? একটা বৈদ্যুতিক বাতিতে 220 ভোল্ট ইন্টু 60 ওয়াট, এর মানে কি? এর মানে হচ্ছে একটা 220 ভোল্টের পার্থক্যে যখন বাতিটাকে লাগানো হবে তখন সে সবচেয়ে বেশি আলো বিকিরণ করবে, কারণ টাংস্টেন ফিলামেন্টকে এমন ভাবেই বানানো হয়েছে যে 220 ভোল্টে সে সবচেয়ে বেশি এফিসিয়েন্সিতে আলো দিবে। আর 60 ওয়াট লেখার মিনিং হচ্ছে এটাই, সে প্রতি সেকেন্ডে 60 জুল হারে বৈদ্যুতিক শক্তিকে কনভার্ট করবে। সহজ কথা, কে বুঝেন নাই? সবাই বুঝছেন। ফিউজ শব্দের অর্থ কি? ফিউজ শব্দের অর্থ নিভে যাওয়া, গলে যাওয়া, হারায় যাওয়া। ফিউশন শব্দের অর্থ গলন, ডিফিউজড, গলিত। ফিউজ মানে যে গলায় দেয়। মানে দেখেন ডান পাশের ছবিটা দেখেন, যে কাচের ভিতরে একটা চিকন একটা তামার তার আছে। চিকন হওয়ার কারণে সে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহ থাকলে সে প্রবাহ করতে পারবে। এর চেয়ে বেশি যখন কারেন্ট চলে যাবে তখন সে বেশি পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়ে যাবে। সরি, বেশি পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়ে গেলে তার ভিতরে যে রোধ আছে, রোদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে কারেন্ট, তড়িৎ প্রবাহে পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট গেলে সে গরম হয়ে যায়। কারণ কি? রোদের জন্য। ইলেকট্রন যখন একটা থেকে আরেকটা পরমাণুতে জাম্প করে তখন সে ল্যান্ডিং করার সময় কিন্তু কি ঘর্ষণ উৎপন্ন হয়, মানে তাপ উৎপন্ন হয়। এই জন্য কারেন্ট প্রবাহ হলে তাপ উৎপন্ন হয়।
তো তাপ উৎপন্ন হইতে যদি তখন তার গলনাঙ্কের চেয়ে বেশি তাপ উৎপন্ন হয়ে যায়, তখন সেই তাপটা কি গলে যায়। বুঝতে পেরেছেন? এই জন্যই ফিউজ ব্যবহার করা হয়। ফিউজ হচ্ছে উচ্চ রোধ বিশিষ্ট অথবা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট সরু তার, যা টিন এবং সীসার মিশ্রণে উম, ব্যবহার করা হয়। টিন আর সীসাই লাগবে এমন কিছু না, যে কোনো ধাতু দিয়ে রোধ বানানো যায়, ফিউজ বানানো যায়। আমাদের বাড়িতে ছোটবেলায় দেখতাম চীনামাটির তৈরি বড় বড় মোটা মোটা কাট আউট ছিল, বুঝছেন? এগুলা গলতো না, দীর্ঘস্থায়ী ছিল, চীনামাটির তৈরি, সাদা রঙের, এরকম মোটা মোটা ভারী একদম। তো কাজ করতেছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে। মানে কি, ফিউজ গলে গেছে। আম্মা ফিউজ গলে গেলে আম্মা কেমনে জানি বুঝে ফেলতো কোনটা যে কারেন্ট যাওয়ার কারণে কারেন্ট অফ হয়েছে, ফ্যান অফ হয়েছে, লাইট অফ হয়েছে, আর কোনটা ফিউজ গইলা গিয়া লাইট অফ হয়েছে, এটা আমি বুঝতাম না, কিন্তু আম্মা কেমনে জানি বুঝতো। আম্মা কইতো এই যে ফিউজ গেছে গা। ফিউজ না, আম্মা এটাকে কাট আউট বলতো। কাট আউট, ইংলিশ ওয়ার্ড। আম্মা এটাকে কাট আউট বলতো, ছোটবেলায় আমরা কাট আউটই বলতাম। এবং এই ইলেকট্রিকের দোকানে গেলে ফিউজ বলে চিনতো না, ওরা কাট আউট বললে ভাই একটা কাট আউট দেন। আচ্ছা। পরে আম্মা করতো কি জানেন, নিজে নিজেই, আম্মা কিন্তু একজন বড় ছোটখাটো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলতে পারেন, ওই কাট আউটটা খুলতো, খুললা অন্যান্যরা যেটা করতো ইলেকট্রিক মিস্ত্রিটাই আনতো, আর আমার আম্মা যেটা করতো, অথবা কিনে আনতো নতুন একটা কাট আউট। আম্মা যেটা করতো, ওই কাট আউটরে আম্মা ঘরে কিছু বাড়তি নষ্ট পুরান তার সবসময় রেখে দিত কাট আউট ঠিক করার জন্য। কারেন্ট গেলেই আম্মা ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে ওই তার ইয়ে করতো, ছিলাইতো, প্লাস্টিক ফালাইতো, কলা ছিলাইয়া ভিতর থেকে একটা তামার তারটা কাইটা ওই কাট আউটের দুই মাথায় পেঁচায় আবার লাগাই দিত, পরে কারেন্ট জ্বলে উঠতো। বুঝতে পারছেন? কিন্তু কাজটা কিন্তু রিস্কি ছিল, কাজটা ঠিক হয় না, উচিত হয় না, এখন আমরা এই বয়সে এসে বুঝি। কারণ রিস্কি বলতে এটা বোঝায় নাই শখ খাবে, এটা বোঝায় নাই, খুব সাবধানের সাথে আম্মা করতো। কিন্তু রিস্ক ছিল যেটা যেটা যে আম্মা তো আসলে মাপ বুঝতো না যে কি পরিমাণ চিকন দিলে সে নিরাপদ ফিউজ হবে। আম্মার কথা হলো তার মোটা করে দে, মোটা তার দে, তাহলে ফিউজ গলবে না। তার মানে ফিউজের উদ্দেশ্য তাহলে ফিল আপ হইল না, তাহলে ফিউজ লাগানোর কি দরকার ছিল? ফিউজের উদ্দেশ্য কি? ফিউজের উদ্দেশ্য হচ্ছে যদি বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে যেন বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ায়। মানে আমার ফ্রিজটা নষ্ট হওয়ার আগে কাট আউটটা ছিঁড়ে যাবে। কিন্তু আমি যদি মোটা তার দিয়ে দিই বেশি, তাহলে তো রোধ কমে যাবে, তখন বেশি পরিমাণ কারেন্ট গেলেও ফিউজ কাটবে না, কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আর ফ্রিজ কাটার দরকার পড়ে না, কারণ এখন ওই যে সার্কিট সব জায়গাতেই আপনার স্টেবিলাইজার, ভোল্টেজ স্টেবিলাইজার, তারপর ইন্ডাকশন, এখন ম্যাক্সিমাম যন্ত্রপাতি ইন্ডাকশন টেকনোলজি ইউজ করা হয়েছে, তো এগুলো লাগে না। তবে হ্যাঁ, সার্কিট ব্রেকার আছে, আমাদের প্রত্যেক ঘরেই লাগে। সার্কিট ব্রেকার ওই ফিউজের কাজ করে। তবে পার্থক্য হচ্ছে কি, সার্কিট ব্রেকার হচ্ছে ফিউজের মতো একদম গলায় দেয় না, পরে আবার জোড়া তালি দিতে হয় না। সার্কিট ব্রেকারটা জাস্ট উপরে উঠে যায়, পরে আবার টান দিলেই সে আবার আগের জায়গায়। এই বলতে বলতে সার্কিট ব্রেকার চলে আসছে। সার্কিট ব্রেকার হচ্ছে ফিউজের আপার ভার্সন। সবার ঘরে এটা আছে, ছবিটা দেখে চিনতে পারছেন কেউ? পারেন না এমন কেউ আছেন চিনতে পারেন না, জীবনে দেখেন না এই জিনিস? ঘরেই আছে, গিয়ে দেখবেন। এটা হচ্ছে অটোমেটিক্যালি অফ হয়ে যায়, আবার অটোমেটিক অন হয়ে যায়। এটা অটো 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 ফিউজ আর কি। এই আমার আম্মা যে তার ছিঁড়া জোড়া দিত, এখন জোড়া দেওয়া লাগে না, সে অটো জোড়া নিয়ে নেয়। আচ্ছা, ইউপিএস কি? ইউ ফর আনইন্টারাপ্টেড, আনইন্টারাপ্টিবল মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই, আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই। আর আমাদের ঘরে আছে আইপিএস, এটা হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তাহলে ইনস্ট্যান্ট আর আনইন্টারাপ্টিবল এই দুইটা শব্দের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল? নিঃসন্দেহে আনইন্টারাপ্টিবল। কেন? কারণ ইনস্ট্যান্ট মানে হচ্ছে সাথে সাথেই, মানে তোমার চর দিছো সাথে সাথে, পর একটু পরে আমি ব্যথা পাইছি, চর দেওয়ার সাথে সাথে ব্যথা পাইছি, মাঝখানে কিছু টাইম ল্যাপস আছে। কিন্তু আনইন্টারাপ্টিবল মানে হচ্ছে কোনো ইন্টারাপশন থাকতে পারবে না। মনে করেন আইপিএস দেয়া আমরা কি চালাই? বৈদ্যুতিক বাতি চালাই, ফ্যান চালাই। আর ইউপিএস দিয়ে কি চালাই? কম্পিউটার চালাই। এখন আইপিএস এর কাজ হচ্ছে কারেন্ট চলে গেলে অটোমেটিক্যালি সে অন হয়ে যাবে, কিন্তু এখানে অটোমেটিক্যালি যে অন হয় সে কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য অফ হয়ে পরে অন হয়। তো এটা আমাদের চোখ সেন্স করতে পারে না, কারণ চোখের ফ্র্যাকশন হচ্ছে 1.1/10.1 এর চেয়ে অনেক কম সময়ে চালু হয়ে যায়। 1-2 মিলি সেকেন্ড, মানে বুঝছেন, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, 0.001 সেকেন্ড। আর আমাদের চোখের ক্ষমতা হচ্ছে 0.1 সেকেন্ড। তো এত কম সময়ের মধ্যে চলে আসে বিদ্যুৎ, এই জন্য আসলে আমরা টের পাই না। না, এটা হচ্ছে ইউপিএস এর। আর আইপিএস এর আরেকটু বেশি। হুম
আইপিএস এরটা আর একটু বেশি, হয়তো 50 মিলি সেকেন্ড 100 মিলি সেকেন্ড হইতে পারে। তো আইপিএস এর ক্ষেত্রে ঘটনা যেটা ঘটে, যে কম্পিউটারে আইপিএস ইউজ করলে ওই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য যে কারেন্ট যায়, এটা আমাদের চোখ সেন্স করতে পারে না ঠিকই, বাট কম্পিউটারের যে মাদারবোর্ড সেটা সেন্স করে ফেলে কারেন্ট চলে গেছে। সেন্স করে ফেলে না, অ্যাকচুয়ালি অজ্ঞান হয়ে যায়। কারেন্ট চলে গেলে মাদারবোর্ডটা অফ হয়ে যায়, মানে কম্পিউটারটা শাটডাউন হয়ে যায়। তো সিস্টেম অফ হওয়ার ছাড়া যদি কারেন্ট চলে যায়, বন্ধ হয়ে যায়, কম্পিউটার ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু কম্পিউটার নষ্ট হয়ে যায়। কম্পিউটারকে আগে শাটডাউন দিতে হয়, তারপর সিস্টেম সে তার সবগুলা বায়াসকে আগের স্ট্যান্ড বাই মোডে নিয়ে আসে, পরে সে পাওয়ার অফ করতে হয়, এটা নিয়ম। কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেলে কম্পিউটার পুড়ে যাওয়ার বা সিস্টেম লস হওয়ার, প্রোগ্রাম মানে এবং আনস্টোরড প্রোগ্রাম, ক্যাশ মেমোরির প্রোগ্রাম ডিলিট হয়ে যায়। এই জন্য কম্পিউটার যেন অফ না হয়, এই জন্য তারা ইউজ করে আইপিএস এর চেয়ে বেশি পাওয়ারফুল ইউপিএস, আনইন্টারপ্টেবল। আই ইয়া আইপি ইউপিএস এর মধ্যে ব্যাটারি থেকে, ইউপিএস এর ব্যাটারি কারেন্ট সঞ্চয় করে রাখে, যারা বিদ্যুৎ গেলে 1-2 মিলি সেকেন্ডের মধ্যে পুনরায় পাওয়ার সাপ্লাই দেয়। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাইলে আমরা আর এগুলো বললাম না, এগুলো আমরা ও এই যে ফ্যারাডে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার হচ্ছে মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, এবার আমরা আসি জেনারেটর, ডায়নামো এবং মোটর। যেই যন্ত্রে তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বলা হয়। তাড়িৎ চুম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি হয়েছে। আচ্ছা দাঁড়ান, এগুলো না, এগুলো আসলে আজে বাজে জিনিস লিখে দিছে। আমার উচিত ছিল আসলে না, উচিত না, কারণ হচ্ছে আপনাদের কখনোই এই জেনারেটরের কার্যপ্রণালী আসবে না পরীক্ষায়। শুধু এইটুকু বোঝেন, কারণ আমি বলে দিছি, এটা তামার তারের কুণ্ডলী থাকে একটা চুম্বকের উপরে, ঘুরলে চুম্বকের চারদিক দিয়ে তামার তারটা ঘুরলে ওখানে কারেন্ট উৎপন্ন হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উৎপন্ন হয়। হ্যাঁ, একটা জিনিস আমি বলছিলাম যে বলবো, এসি জেনারেটর আর ডিসি জেনারেটর পার্থক্য, ডিফারেন্স বোঝাবো, এটা আমি বলেছিলাম। তো এটা হচ্ছে যে নর্মালি জেনারেটর, পৃথিবীর সকল জেনারেটরই এসি। নর্মালি এসি জেনারেটর মানে এসি, কারণ ঘুরতেছে মানে এসি উৎপন্ন হইতেছে, ঘুরতেছে। তো যদি এমন হয় তো, যে মনে করেন যে আমরা কি জানি একটা ঘড়ির ভিতরে কাঁটা ঘুরে না, সেকেন্ডে টিক টিক করে ঘুরে। তো যদি এমন হইতো যে ঘড়ির কাঁটাও ঘুরতেছে, সঙ্গে সঙ্গে ঘড়ির যে ডায়ালটা, ব্যাকগ্রাউন্ডটা, এটাও ঘুরাই ফেলতেছি, তাহলে সময় কি চেঞ্জ হইতো? সারাক্ষণ এক জায়গাতেই থাকতো, কারণ ঘড়ির কাঁটাও ঘুরতেছে, আবার ঘড়ির ব্যাকগ্রাউন্ডটাও ঘুরতেছে, তার মানে এক জায়গাতেই আছে। যে ডিসি জেনারেটরে এই কাজটাই করা হয়। মানে আমার যে কয়েলটা যে ঘুরতেছে, আমরা জানি একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, 180 ডিগ্রি ঘোরানোর পরে কোন একটা মেকানিজমে এই ব্যাকগ্রাউন্ডের যে কুণ্ডলীটা আছে সেটাকেও ঘুরাই ফেলা হয় 180 ডিগ্রিতে। যার কারণে এই জেনারেটর আসলে সেন্স করতে পারে না যে উম, তার দিক ঘুরায় ফেলা হয়েছে। ঠিক আছে, আবার আরেকভাবে করা যেতে পারে, যে অর্ধেক সময় সে ঘুরলো এক আর্মেচারে, আর বাকি অর্ধেক সময় অন্য আরেকটা আর্মেচার কি একই ফেজে, ফেজ বলে কিন্তু, বলে না ফেজ ব্যান্ড খাইছে, বলে না ফেজ মার গেছে, কারেন্ট গেছে, ফেজ বলে হয়, দশা, ফেজ অত দশা। ওই যে গত সপ্তাহে আপনাদেরকে তোর ইয়াতে পড়াইছিলাম না, তরঙ্গ শব্দ বলছিলাম না, যে দশা, সমদশা সম্পন্ন, দুইটা সমদশা সম্পন্ন কণার দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। দশা কি বুঝাইছিলাম? ফেজ, কন্ডিশন, কি অবস্থায় আছে, কোন পজিশনে আছে। তো ইলেকট্রিসিটিরও দশা আছে, সেটা কি? ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি আমাদের যে উৎপন্ন হয় দৈনন্দিন জীবনে, জল কাপ্তাই জলবিদ্যুতে, সেটা হচ্ছে থ্রি ফেজ ইলেকট্রিসিটি। থ্রি ফেজ, তিনটা ফেজ থাকে। মানে অ্যাকচুয়ালি এই যে বিদ্যুৎটা যে ঘুরে, তার চারদিকে যে চুম্বকের কুণ্ডলী লাগানো আছে, এটা একদিক থেকে একটা লাগানো থাকে, 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 120 ডিগ্রি। 120 ডিগ্রি ডিফারেন্সে আরেকটা কুণ্ডলী লাগানো থাকে, আবার 120 ডিগ্রিতে আরেকটা কুণ্ডলী লাগানো থাকে, থ্রি ফেজ। এই জন্য দেখবেন আমাদের বাড়িতে যে কারেন্ট আসে, তিনটা তার দিয়ে আসে। ভাবছেন কখনো তিনটা তার কেন লাগে? একটা তার দিলে তো হইতো, তিনটা তার কেন? এটা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। কিসের এফিসিয়েন্সি? ওই যে জলবিদ্যুৎ কেন্দ্রের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। আমার ঘুরতেছে যন্ত্র, তার চারদিকে আমি এক পাশে কুণ্ডলী ইউজ সেট করে রাখছি, তাইলে একটা কুণ্ডলীতে যে পরিমাণ কারেন্ট সে কালেক্ট করতে পারবে, তিনটা কুণ্ডলী দিলে 3 গুণ বেশি কারেন্ট উৎপন্ন হবে না? হবে। এই জন্যই তিনটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটা ইয়েতে হয়, তিনটা কুণ্ডলী দেওয়া হয়। কিন্তু প্রত্যেকটা কুণ্ডলীর ফেজ আলাদা আলাদা, বুঝতে পারছেন? একটা কুণ্ডলীতে আগে উৎপন্ন হইলো, তার ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে আরেকটা কুণ্ডলীতে উৎপন্ন হইলো, তার ফ্র্যাকশন অফ সেকেন্ডে আরেকটা কুণ্ডলীতে উৎপন্ন হইলো।
তিনটার ফেজ আলাদা আলাদা, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেজকে কনভার্ট করা হয়। এবং এটার গ্রাফ আছে, ফেজ ডায়াগ্রাম বলে, ফেজর ডায়াগ্রাম বলে, এগুলো আমরা পড়েছি। যদিও আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বাট আমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ইলেকট্রিসিটির একটা কোর্স ছিল 3 ক্রেডিটের। সেখানে আমরা আরএলসি সার্কিট, ফেজর ডায়াগ্রাম, এগুলো আমরা পড়েছি আর কি। তো তারপর তো যেটা বলছিলাম যে জেনারেটর কখনো ডিসি হয় না, জেনারেটর সবসময় এসি, বাট এটাকে মেকানিজম করে কি করা হয়, ডিসি তে কনভার্ট করা হয়, এই আর কি। আরেকটা জিনিস আছে, যে যেটা হচ্ছে যে নর্মাল কারেন্টকে, এসি কারেন্টকে ডিসি তে কনভার্ট করা যায়, ডিসি কারেন্টকে এসি তে কনভার্ট করা যায়। যেই যন্ত্র অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করে তার নাম কি? ট্রান্সফরমার স্যার। না, ট্রান্সফরমার না, রেকটিফায়ার, রেকটিফাই করে। আবার যে যন্ত্র ডিসি কারেন্টকে এসিতে কনভার্ট করে তাকে বলা হয় অসিলেটর। অসিলেশন শব্দের অর্থ কি জানেন? অসিলেশন মানে স্পন্দন, মানে ঘোরা। তো ডিসি কারেন্টে তো কোনো অসিলেশন নাই, কিন্তু আমি তো এসি কারেন্টে চাচ্ছি অল্টারনেট করার জন্য, অসিলেশন হইতে চাচ্ছি। এই জন্য ডিসি কে অল্টার করায় দেয় কে? অসিলেটরে। আর অল্টার কারেন্টকে রেকটিফাই করে দেয়, স্ট্রেট লাইনে রেকটিফাই করে দেয় কে? রেকটিফায়ার। আচ্ছা, বৈদ্যুতিক মোটর। স্যার, হ্যাঁ বলেন। ট্রান্সফরমার দিয়ে আমরা electricity ট্রান্সফরমারের অন্য কাজ, আর নিচে আসতেছি, ট্রান্সফরমারের কাজ অন্যটা। মোটর আর জেনারেটর একই জিনিস। আচ্ছা, এই দেখেন, এই যে আমি এই ছবিটা দেখে আমি রাগ হয়েছিল আমার, জেনারেটরের ছবিটা। এখন আমার নিজের কাছে মনে হইতেছে শীট বানাইছিলাম 2 বছর আগে, কিন্তু এখানে আমার ছবি আসলে এই ছবিটা না দিয়ে আমার দেওয়া উচিত ছিল যে এই ছবিটা। ঠিক আছে? এই যে মোটর, হ্যাঁ, মোটর আর জেনারেটর একই রকম দেখতে। দেখেন দুইটার দুই দুই ক্ষেত্রেই দুই চুম্বক ক্ষেত্র নর্থ সাউথ দেওয়া হয়েছে। তার মাঝখানে একটা চার কোনা কিছু একটা কুণ্ডলী ঘুরতেছে, ঠিক আছে? আর এখানে চুম্বক লাগানো হয়েছে, নিচে ব্যাটারি দেওয়া হয়েছে। তো মূল ঘটনা হচ্ছে জেনারেটর, ডায়নামো, মোটর তিনটার গঠনই প্রায় এই একই রকম, মূল থিওরি এইটাই। একটাতে হচ্ছে মানে চর দেওয়ার কারণে ব্যথা পাইছেন, আর একটা হচ্ছে ব্যথা পাওয়ার কারণে চর দিছেন, ঘটনা একটাই। মানে মোটরের ক্ষেত্রে কি হবে, ব্যাটারি লাগাই দেওয়া হবে, এই তড়িৎ প্রবাহ হবে, আর তড়িৎ প্রবাহের কারণে কি হবে, চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, আর চুম্বকটা ঘুরে যাবে। আর এই চুম্বকের সাথে গিয়ার দিয়ে আপনার ফ্যান লাগানো যাবে, এই জন্য ফ্যান ঘুরবে। এটা হলো মোটরের কাজ, কারেন্ট দিয়া যন্ত্র ঘোরানো। আবার যখন ফ্যানকে আপনি উল্টা দিয়ে ঘুরাইবেন, তখন ফ্যানের সঙ্গে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেটা করবে কি, আপনার ব্যাটারির ভিতরে উল্টা দিকে এসে ঢুকবে। তখন সেটা হয়ে যাবে জেনারেটর। তার মানে জিনিস একটাই, ডাইনে ঘুরাইলে ফ্যান ঘুরে, আর বামে ঘুরাইলে কারেন্ট উৎপন্ন হয়। বুঝেন নাই? ঘটনা একটাই। ওই মোটরও দুই প্রকার, হ্যাঁ, ডিসি মোটর আর এসি মোটর, ঘটনা একটাই। ডিসি কারেন্ট দিয়ে যে মোটরটা ঘুরে সেটাকে ডিসি মোটর বলে, আর যে ডিসি কারেন্ট, এসি কারেন্ট দিয়ে যে মোটরটা ঘুরে তাকে এসি মোটর বলে। এটা ইয়া কিছু নাই। আচ্ছা, এবার আমরা বলি ট্রান্সফরমার কি। ট্রান্সফরমার হচ্ছে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে বা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে ট্রান্সফর্ম করা হয়, এই জন্য ট্রান্সফরমার বলে। যে যন্ত্রটা এই যেই নিম্ন লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করে যে ট্রান্সফরমার, তাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার বা উচ্চধাপী বা আরোহী ট্রান্সফরমার। আর যেটা হাই ভোল্টেজকে লো ভোল্টেজে নামায় দেয় তাকে বলা হয় নিম্নধাপী বা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো আমাদের তড়িৎ বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ যে কারেন্ট উৎপন্ন হয় সেটা লো ভোল্টেজ থাকে। কিন্তু লো ভোল্টেজে যখন আমি কারেন্ট এই 500 কিলোমিটার দূরে ময়মনসিং সাপ্লাই দিব, তখন আমার লো ভোল্টেজে কারেন্ট ট্রান্সফারের কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, লো ভোল্টেজে কারেন্ট ট্রান্সফার করলে আমরা জানি ভি ইকুয়ালস টু আর আই। তো ভোল্টেজ যখন লো হবে তখন রোধ যেহেতু সেম, সমপরিমাণ শক্তি সাপ্লাই করতে গেলে আমার আয়ের পরিমাণ অনেক বাড়ায় দিতে হবে। তা না হইলে আমার শক্তি যাবে না। আমার একটা সিটিকে বাতি জ্বালায় রাখতে হইলে আমার প্রচুর কারেন্ট দরকার। কিন্তু আমি যদি ভোল্টেজ বাড়ায় দিয়ে আয় কমায় দেই, তাহলেই কিন্তু আমার
তড়িৎ প্রবাহ কমবে, কিন্তু শক্তি কিন্তু একই যাবে, তড়িৎ চালক শক্তি একই যাবে। আই কমায় দিলে সুবিধা হচ্ছে, তড়িৎ প্রবাহ কমায় যদি ভোল্টেজ বাড়ায়, যদি আমি কারেন্ট সামনে আগাই, সুবিধা হচ্ছে যে কারেন্ট কম হইলে ঘর্ষণ কম হবে, রোধের কারণে ঘর্ষণ কম হবে, তাপ উৎপাদন কম হবে, অপচয় কম হবে। ওয়েস্টেজ রোধ করার জন্য আমাদের কারেন্টের তার দিয়ে হাই ভোল্টেজে কারেন্ট সাপ্লাই করা হয়। কিন্তু আমাদের ঘরের যে বা ইয়াগুলা, আমাদের ঘরের যন্ত্রপাতি, এরা এত হাই ভোল্টেজে কাজ করতে পারে না। এবং বিজ্ঞানীরা এভাবে বানায় না ইচ্ছা করেই, কারণ হাই ভোল্টেজ দিলে মানুষের মৃত্যুর রিস্ক থাকে। এই জন্য মাত্র 220 ভোল্ট, মাত্র বলতেছি, হাসি ভাই আমার, মাত্র 220। আপনার ঘরে যে কারেন্ট আছে, আপনি যদি খুইলা সকেটের ভিতরে হাত মারেন, মরবেন না। কেউ, প্লিজ ডোন্ট ট্রাই দিস এট হোম। তো 220 ভোল্টে আবার কমায় আইনা আপনার ব্যবহার উপযোগী করা হয়। তাহলে তার মানে দুই ধাপে, প্রথমে বিদ্যুৎ কেন্দ্রে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়া হাই ভোল্টেজে কনভার্ট করে তারের ভিতর দিয়ে পাস করে, আবার আপনার বাড়ির পাশের খুঁটিতে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগায়া ওই তার থেকে হাই ভোল্টেজ কারেন্টকে লো ভোল্টেজে দিয়ে আপনার ঘরের ভিতরে সাপ্লাই দিছে। এই দুইটা কাজ করা হয়, ঠিক আছে? এটা আমার বিসিএস রিটেন পরীক্ষায় আসছিল। তো আমি এটাকে খুব সুন্দরভাবে ছবি এঁকে গ্রাফ দিয়ে দেখাইছিলাম। আর অ্যাকচুয়ালি বিসিএস এর গাইডে এটা নাই, এটা আমি এইচএসসি সায়েন্সে ফিজিক্সে পড়ছিলাম, এই জন্য আমি এত সুন্দরভাবে আনসারটা দিতে পারছি। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? মূল ঘটনা কি ট্রান্সফরমারের? ট্রান্সফরমারের মূল ঘটনা ওই একটাই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, দেখেন, ইনপুটে যখন, বাম পাশেরটা ইনপুট, ইনপুটে যখন কম হালকা প্যাচ থাকবে, আর ডান পাশে যখন আউটপুটে প্রচুর পরিমাণ পাক থাকবে, তখন আউটপুটে যে যে ভোল্টেজ ছিল বাম পাশে, তার চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হয়ে যাবে। বুঝতে পারছেন না পারেন নাই? সম্পূর্ণই পাক কুণ্ডলীর সমানুপাতিক। যদি 5 গুণ ঘন পাক কুণ্ডলীর সংখ্যা থাকে, তাহলে 5 গুণ বেশি ভোল্টেজের কারেন্ট উৎপন্ন হবে। বুঝতে পারছেন না পারেন নাই? আমি কি আসি না নাই? জি স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার, বুঝতে পারছি। জি আচ্ছা, স্যার। স্যার আছেন? ওকে। ট্রান্সফরমার আলাপ শেষ। দূর দূরান্তে তড়িৎ প্রেরণ, এই যে এখন যে এতক্ষণ আমি যেগুলো বললাম, ঠিক আছে, সেটাই যে দেখেন, দূরত্ব যত বেশি হয় অপচয় তত বেশি হয়। এই জন্য অধিক দূরত্ব প্রেরণের সময় অপচয় রোধ করার জন্য স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে তড়িৎ প্রবাহ কমিয়ে ভোল্টেজ বাড়ানো হয়। ভোল্টেজ বাড়াইলে কি হয়? তড়িৎ প্রবাহ কমে যায়। তড়িৎ প্রবাহ কম হইলে রোধজনিত, ঘর্ষণজনিত ইয়া কমে যায়, তাপ ওয়েস্টেজ কমে যায়। শেষ নাকি? অয় মনু অয়। শেষ। মনুরা স্যার গাইজরা। এবার শেষ করেন। কি কি বললেন? বললাম স্যার এবার এবার শেষ করব? শেষ তো, এবার গল্প করব। কি আরো নিবেন? গল্প করব, যাদের আমার চেহারা দেখতে ভালো লাগে তারা থাকেন, আর যাদের তারা আছে তারা ঘুমান, খান গিয়া খিদা লাগছে যাদের। গল্প হচ্ছে স্টপ রেকর্ডিং।